তাহলে শুরু করছি আজকের রাজ্য প্রোটিস্টা অর্থাৎ কিংডম প্রোটিস্টা। কিংডম প্রোটিস্টা হচ্ছে এককোষী হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে, ঠিক আছে। তার মানে আমাদের প্রথমে কিছু টার্ম আমরা একটু জেনে নিই যে এককোষী বা বহুকোষী কাকে বলে, তারপর আমরা জানবো ইউক্যারিওটিক কাকে বলে, প্রোক্যারিওটিক কাকে বলে, তারপরে গিয়ে আমরা জানবো যে প্রোটিস্টা রাজ্যে আমরা বেসিক কী কী বৈশিষ্ট্য জানতে পারি বা কী কী আমরা পড়ব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা একটু লিখি ইউনিসেলুলার বলতে আমরা কি বুঝি। ইউনিসেলুলার। আর একটা আছে হচ্ছে কি মাল্টি সেলুলার, ঠিক আছে। ইউনিসেলুলার তার মানে কি বলতে পারি, এটা বাংলাতে এক কোষী। মাল্টিসেলুলার মানে হচ্ছে বহু কোষী। তার মানে যদি সিম্পলি ভাবে আমরা ব্যাখ্যা করি এবং বোঝার চেষ্টা করি, ইউনি কথা কি, তাহলে ইউনি কথার অর্থ হচ্ছে এক, আর সেলুলার কথা হচ্ছে সেল দিয়ে তৈরি। তাহলে যে জীবদেহের শরীর একটাই সেল দিয়ে তৈরি তাকে আমরা বলছি ইউনিসেলুলার। বাংলা সহজেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে এক কোষী, একটাই কোষ দিয়ে তৈরি। কিন্তু মাল্টি মানে অনেকগুলি, সেলুলার মিন্স হচ্ছে কোষ, যাদের শরীর অনেকগুলো কোষ দিয়ে তৈরি তাদেরকে বলা হয় বহু কোষী। এক কোষী যদি আমি উদাহরণ দিয়ে জানতে চাই, যদি কোনো কোয়েশ্চেনে দেওয়া হয় যে ইউনিসেলুলার প্রাণীর নাম করো বা এক কোষী জীবের নাম করো, তাহলে আমরা একদম ঠোঁটস্থ জগতে সব থেকে মানে পপুলার একটা যদি ইউনিসেলুলার নাম হয় সেটা হচ্ছে অ্যামিবা, ঠিক আছে। তাছাড়া মাল্টিসেলুলার গরু, ছাগল, ভেড়া আর আমরা তো আছি। আমাদের যদি মাইক্রোস্কোপিক করা যায়, সেক্ষেত্রে আমরা যদি মাইক্রোস্কোপিক ভাবে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের দেখব বিলিয়ন বিলিয়ন সেল দিয়ে আমরা তৈরি। তাহলে আমরা হচ্ছে মাল্টিসেলুলার, অর্থাৎ অনেকগুলো কোষের সমন্বয়ে আমাদের শরীর গঠিত হয়েছে। সেক্ষেত্রে ইউনিসেলুলার উদাহরণ হিসাবে অ্যামিবা যেমন পড়েছি, তেমন আমরা পড়ব হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াগুলো বেশিরভাগ সব ইউনিসেলুলার। শুধু ইউনিসেলুলার নয়, এরা হচ্ছে সাথে প্রোক্যারিওটিক, অর্থাৎ বাংলাতে যাকে বলে আদি কোষযুক্ত। ব্যাকটেরিয়া এবং প্রোক্যারিওটসকে আমরা অ্যাকচুয়ালি প্রোক্যারিওটস হিসাবে জানি। প্রোক্যারিওটস। ওটস খেয়েছো? ওটস, সেই ওটস দেবো না আবার। ওটস খাও যেটা, সেই ওটস না, এটা প্রোক্যারিওটস। তাছাড়াও আমরা বহুকোষীর মধ্যে আমরা যেটা এখন সিলেবাসে পড়তে চলেছি সেটা হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টা মেইনলি হচ্ছে আমরা পাবো হচ্ছে ইউক্যারিওটিক, ঠিক আছে। প্রোটিস্টা আর ইউক্যারিওটিক, ইউক্যারিওটস। এইবার আমরা বলি, প্রথমত আমরা যেটা ব্যাখ্যা করতে চলেছি সেটা হচ্ছে এককোষীর মধ্যে আমাদের সবথেকে পপুলার উদাহরণ হিসাবে আমরা যেমন অ্যামিবাকে জানি, অন্য পাশে আমরা ব্যাকটেরিয়াকে জানি। কিন্তু ব্যাকটেরিয়ার বেশিরভাগ সব কি প্রোক্যারিওটস। প্রো মানে হচ্ছে আদি, ক্যারিও কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, মানে হচ্ছে এদের নিউক্লিয়াসটা ডেভেলপ না, অর্থাৎ উন্নত না। অর্থাৎ এদের নিউক্লিয়াসে আমরা জানি একটা ডেভেলপ নিউক্লিয়াস হতে গেলে তাকে চারটে অংশ থাকতে হবে। ডেভেলপ নিউক্লিয়াস হতে গেলে তাকে চারটে অংশ থাকতে হবে। কি কি? এক হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওজালিকা, নিউক্লিওপ্লাজমা অ্যান্ড নিউক্লিওলাস। কিন্তু প্রোক্যারিওটস কোষের মধ্যে দেখবো এর কোনোটা না কোনোটা বাদ হচ্ছে, মানে থাকছে না, কোনো একটা থাকছে না, মেনলি ওর পর্দাটা থাকে না। এক গেল।
সেক্ষেত্রে ইউক্যারিওটসের মধ্যে আমরা দেখব যে একটা খুব সুন্দর সুগঠিত অর্থাৎ ডেভেলপ নিউক্লিয়াস, অর্থাৎ যার 4টে অংশই, অর্থাৎ আবারও বলছি 4টে অংশ কি কি? নিউক্লিয় মেমব্রেন, আমি যদি কোষটা আঁকার চেষ্টা করি, নিউক্লিয় মেমব্রেন, নিউক্লিয় ওলাস, নিউক্লিয় জালিকা, আর তাছাড়া নিউক্লিয় প্লাজম। এই যদি 4টে অংশই নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা বলবো ইউক্যারিওটস। যেহেতু আমরা আজকের টপিক হচ্ছে প্রোটিস্টা কিংডম, তাই আমরা মেনলি বহুকোষীর মধ্যে প্রোটিস্টাকে লিখেছি, যেটা ইউক্যারিওটসের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? ডাউট নেই তো আর বুঝতে? এইটুখানি বনশ্রী? আচ্ছা ঠিক আছে। দেন আমরা প্রোটিস্টার দেন আমরা আজকে তাহলে প্রোটিস্টা অর্থাৎ ইউক্যারিওটিক নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা পার্টিকুলার ইউক্যারিওটিক কিংডমের কি কি বৈশিষ্ট্য অর্থাৎ ক্যারেক্টার্স বা ফিচার্স প্রেজেন্ট থাকছে, বা আমরা প্রোটিস্টা কিংডমের আন্ডারে কি কি ফিচার্স বা ক্যারেক্টার্স বা বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো, সেটাকে নিয়ে আমি আলাদা করে লিখছি। আলাদা করে যখন লিখছি এটাকে না মুছে, আমার যেহেতু বোর্ডে প্রেজেন্ট থাকছে, এটা তোমরা আলাদা করেও তোমরা যেহেতু নোট করো, সোহান খুব সুন্দর নোট করে, যেটা আমার খুব পছন্দ, এবং তার সোহানের জন্য সোহান এই প্রোটিস্টাকে আলাদা করে পয়েন্টিং করে সেটাকে তুমি বৈশিষ্ট্য আকারে লিখতে পারো। আর যদি মনে করো লিখবে না, তাহলে তুমি এইভাবেও লিখতে পারো। ঠিক আছে? তাহলে প্রোটিস্টার আন্ডারে আমি একটু কালি চেঞ্জ করি। প্রোটিস্টা মেনলি তাহলে কি হলো, আমরা অলরেডি দুটো বৈশিষ্ট্য পেলাম, সেটা হচ্ছে প্রোটিস্টা সরি আমি একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে কিন্তু এটা এর অংশ। ঠিক আছে? মাল্টি সেলুলারের মধ্যে আমরা পাবো হিউম্যান। সরি, একটা জিনিস যেটা হচ্ছে আমি সেটা ইন্ডিকেট করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ইউনিসেলুলারের মধ্যে প্রোক্যারিওটিকের মধ্যে ব্যাকটেরিয়া, ইউনিসেলুলারের মধ্যে ইউক্যারিওটিক হচ্ছে প্রোটিস্টা। সেক্ষেত্রে প্রোটিস্টার এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন দেয় যে প্রোটিস্টা কিংডমের নিউক্লিয়াসটা কেমন। প্রোটিস্টা কিংডমের নিউক্লিয়াসটা হচ্ছে ইউক্যারিওটিক, মানে বাধ্য এই রাজ্যে অর্থাৎ প্রোটিস্টা রাজ্যের বা প্রোটিস্টা কিংডমের যত আমরা প্রাণী দেখি না কেন তারা সবাই কিন্তু ইউক্যারিওটস। এটা কিন্তু নিট বেসিসে এই এক্সামটা এই কোয়েশ্চেনটা দিয়ে থাকে। ঠিক আছে? তাছাড়া বোর্ড এক্সামেও দেয়, বোর্ডেও দিতে পারে। তাহলে আমরা এখান থেকে একটা পেলাম যে প্রোটিস্টার দুটো বৈশিষ্ট্য। প্রোটিস্টার সবুজ কালিটা বোর্ডে দেখা যাচ্ছে? সবুজ কালি? আচ্ছা ঠিক আছে। ইউনিসেলুলার আরেকটা বৈশিষ্ট্য যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইউক্যারিওটিক। বাংলাতে লিখে রাখো যারা বাংলায় লিখছো, সেটা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে মেনলি আমরা পাবো এককোষী এবং ইউক্যারিওট ক্যারিওটস। তাহলে প্রতিটা মানে এখানে বোর্ডে যেটা আছে আমি একটা 1 মিনিটে সামারি করে দিচ্ছি। সামারিটা কি? সামারিটা হচ্ছে আমরা প্রথমে দুটো পার্টে টোটাল জীবটাকে ভাগ করেছি। কি কি? ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার। বাংলাতে যাকে বলে এককোষী, মাল্টিসেলুলার মানে হচ্ছে বহুকোষী। এককোষী যারা তারা একটাই কোষ দিয়ে তৈরি। আমি যেটা লিখিনি, একটা সব থেকে পপুলার এক্সাম্পল তোমরা লিখে রাখতে পারো, সেটা হচ্ছে অ্যামিবা। ঠিক আছে? আর তাছাড়াও আমাদের আরেকটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া যারা তারাও কিন্তু ইউনিসেলুলার। সাথে ওদের আরেকটা ফিচার্স আছে, ওরা হচ্ছে বেশিরভাগ সবাই প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে যাদের নিউক্লিয়াসটা ডেভেলপ না বা উন্নত নয়। নেক্সট চলে আসি এবার হচ্ছে বহুকোষীতে।
বহুকোষী মানে হচ্ছে যেমন আমরা পড়ি বহুকোষীর মধ্যে গরু, ছাগল, ভেড়া, যাদের অসংখ্য মিলিয়ন মিলিয়ন কোষ দিয়ে যাদের শরীরটা তৈরি বা বডিটা তৈরি। কিন্তু ইউনিসেলুলার কি, অথচ ইউক্যারিওটিক, একটাই কোষ দিয়ে তৈরি, অথচ তাদের মধ্যে নিউক্লিয়াসটা দারুণ ডেভেলপড। সেটা হচ্ছে প্রোটিস্টা। অর্থাৎ নিট এই কোয়েশ্চেনটা আসে যে ইউনিসেলুলার অথচ ডেভেলপ নিউক্লিয়াস প্রেজেন্ট থাকছে কার, সেটা হচ্ছে প্রোটিস্টার। তাহলে আমরা প্রোটিস্টার যখন আলাদা করে ফিচার্স পড়ছি বা বৈশিষ্ট্য পড়ছি, তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা দেখলাম এটা ইউনিসেলুলার অর্থাৎ এককোষী, ইউক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াসটা যথেষ্ট ডেভেলপড। নিউক্লিয়াস ডেভেলপ যখন আমি বলছি, তার মানে নিউক্লিয়াসের 4টে অংশই আমি প্রেজেন্ট পাচ্ছি। কি কি? নিউক্লিওলাস, প্রথমে যাই আমি হচ্ছে মেমব্রেনে, নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওজালিকা অ্যান্ড দেন হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই পর্যন্ত বোঝা গেছে। এইবার আমরা ওর পুষ্টি, বোর্ডে যেটা আছে আমি সেটা মুছতে চাই, মুছে দেব? আচ্ছা, মুছে দিচ্ছি। এইবার আমরা যাব নিউট্রিশন নিয়ে, ঠিক আছে? ও নিউট্রিশনটা দেখব। নিউট্রিশন অর্থাৎ ওর পুষ্টি। কার পুষ্টি? প্রোটিস্টার। বারবার বুঝতে হবে যে আমরা কিন্তু মাথায় রাখতে হবে আমরা প্রোটিস্টার পুষ্টিগুলো পড়ছি। সেক্ষেত্রে প্রোটিস্টার পুষ্টি যখন আমরা পড়ছি, তখন আমরা যত ধরনের প্রোটিস্টাকে পড়ব এবং তাদের যে পুষ্টি পদ্ধতি পড়ব, পুষ্টি পদ্ধতি মানে তাদের খাদ্য গ্রহণ, ঠিক আছে, তাদের খাদ্য গ্রহণের যে প্রসেস সেটা কেমন ধরনের, বোঝা গেছে? তাহলে তাদের খাদ্য গ্রহণ, প্রোটিস্টার আন্ডারে একটা এক্সাম্পল আমি পড়তে পারি না, অনেকগুলো এক্সাম্পল আছে প্রোটিস্টার মধ্যে। তা যত এক্সাম্পল আছে তার মধ্যে আমরা যত জীব আছে, যতগুলো জীব বা প্রাণীকে আমরা রাখতে পেরেছি বা রেখেছি, তাদের ভিন্ন ভিন্ন খাদ্য পদ্ধতি, মানে তাদের খাদ্য গ্রহণের পদ্ধতি ভিন্ন ভিন্ন। সেই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে আমরা 3টে পার্টে ভাগ করেছি। প্রথম পার্টটাকে কি করেছি? প্রথম পার্টটা হচ্ছে ফটোসিনথেটিক। ফটোসিনথেটিক যদি সেটাকে আমি বাংলায় ট্রান্সলেট করি, তাহলে আমরা লিখব সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ। নেক্সট আরেকটা পার্ট হচ্ছে, সেটা হচ্ছে হেটেরোট্রপিক। হেটেরোট্রপিক, হেটেরো মানে অন্য, পরভোজী, বাংলাতে বলবো পরভোজী। আর একটা যেটা পাবো সেটা হচ্ছে মিক্সোট্রপিক। মিক্সোট্রপিক অর্থাৎ মিশ্র পদ্ধতি। মিশ্র পদ্ধতি। তাহলে এবার আমি প্রতিটা পয়েন্ট বোঝাই, মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে আমরা তাহলে কি করছি, প্রোটিস্টা যতগুলো প্রাণী আছে তারা ভিন্ন ভিন্ন ভাবে তাদের নিউট্রিশন প্রসেসটাকে কমপ্লিট করে। সেই যতগুলো পদ্ধতি আছে সবগুলোকে 3টে পার্টে আমরা ভাগ করেছি, ফটোসিনথেটিক, হেটেরোট্রপিক, মিক্সোট্রপিক। প্রতিটার বাংলা লিখে দিয়েছি। সোহান, বুঝতে পেরেছ? সালোক সংশ্লেষ পদ্ধতি, পরভোজী আর মিক্সোট্রপিক, মনে বোঝা গেছে মিশ্র পদ্ধতি। প্রথমে যাই আমরা হচ্ছে ফটোসিনথেটিক, যেখানে সালোক সংশ্লেষ হবে, অর্থাৎ ফটো বা সানলাইটের আন্ডারে যখন সে খাদ্য তৈরি করতে সক্ষম হবে, ঠিক আছে?
যখন সালোক সংশ্লেষ করবে, অর্থাৎ আলোর উপস্থিতিতে যখন সে খাদ্য, নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে, তখন তাকে হ্যাঁ, অটোট্রপিকের পার্টের মধ্যে হচ্ছে একটা ফটোট্রপিক। কেন অটোট্রপিক কথার অর্থ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করা। যদি আমি সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি, তাকে যেমন ফটোসিনথেটিক বলছে, আমি তেমন কোনো কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দিয়ে আমি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি, তখন তাকে আমরা বলবো কেমোসিনথেটিক। তার জন্য অটোট্রপিকের একটা পার্ট হচ্ছে ফটোট্রপিক, ফটোট্রপিকের অন্য নাম অটোট্রপিক নয়। ঠিক আছে, তাহলে আমি বনশ্রীর কোয়েশ্চেন অ্যান্সার দিতে পেরেছি। ওকে, এবার তাহলে আলোর সাহায্যে যেসব প্রোটিস্টারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সেই ধরনের প্রসেসকে বা পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে ফটোসিনথেটিক। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ওশান, ওশান ও ওশান বানানটা ভুলে যাচ্ছি, OCEAN, ওশান, OCEAN, ওশান, অর্থাৎ রাগ হয় বলো কালিগুলো ভীষণ জ্বালাচ্ছে। সমুদ্রে সব থেকে বেশি সালোক সংশ্লেষে সক্ষম প্রোটিস্টা। তাহলে কি হলো, তাহলে ওশানে সব থেকে বেশি ফটোসিনথেটিক সেটা হচ্ছে প্রোটিস্টা। ঠিক আছে, ওশানে সব থেকে বেশি ফটোসিনথেটিক করছে, মানে ওশান থেকে আমরা সব থেকে বেশি অক্সিজেনকে পাই। পৃথিবীতে যত অক্সিজেন আছে, সব থেকে বেশি অক্সিজেন আমাদেরকে সাপ্লাই করে সেটা হচ্ছে এই প্রোটিস্টা, যেটা সমুদ্রে তৈরি হয়। কিভাবে সমুদ্রে তৈরি হয়? কারণ এই প্রোটিস্টারা আমাদের ফটোসিনথেটিক পদ্ধতিতে সালোক সংশ্লেষ কমপ্লিট করে অক্সিজেনকে প্রডিউস করে। তাই একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে সবথেকে বেশি অক্সিজেন প্রডিউস হয় কোথায়? সমুদ্রে। কে করে? প্রোটিস্টা করে। বোঝা গেছে এটার মানে? প্রোটিস্টা গ্রেনের জলে আমরা যতগুলো প্রোটিস্টা মোটামুটি আছে সেগুলোকে আমরা ব্যাখ্যা করব, মানে সেগুলোকে আমরা দেখব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি কোথায় কে প্রেজেন্ট থাকছে, কিভাবে প্রেজেন্ট থাকছে, কিভাবে তাদের পুষ্টিগুলো সম্পন্ন করছে এবং কখন তারা নিজেদেরকে ওয়েদার অনুযায়ী চেঞ্জ করে ফেলছে। ঠিক আছে, এক একটা করে জানলে তাহলে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হবে। আমি যে ইনফরমেশনটা এখানে দেওয়ার চেষ্টা করেছি এটা কিন্তু ভিভিআই। ওশানে সব থেকে বেশি সালোক সংশ্লেষ করতে পারে কে বা অক্সিজেন প্রডিউস করতে পারে কে? সেটা হচ্ছে আমাদের প্রোটিস্টা। কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যাব হচ্ছে হেটারোট্রপিক। আমরা পরভোজী পুষ্টিটাকে পরে দেখছি। আমরা যখন কোনো মৃত পচা গলার উপরে যখন আমরা থাকবো এবং খাদ্যকে গ্রহণ করব, তখন সেটা এক ধরনের হেটারোট্রপিক প্রসেস। কোনো ডেড বা ডিকে হচ্ছে এরকম কোনো বডিতে। ক্লিয়ার হয়েছে এটা? মানে ডেড বা ডিকে, ঠিক আছে, এরকম। এবং মিক্সোট্রপিক, অর্থাৎ মিশ্র কি হচ্ছে? ধরো এই একটা প্রোটিস্টা, এ কি করছে? সূর্যের আলোর সাহায্যে ফটোসিনথেটিক করছে। যখন সূর্যের আলো প্রেজেন্ট থাকছে তখন সে সালোক সংশ্লেষ করছে। কিন্তু সূর্যের আলো যখন থাকছে না, তখন ওর আশেপাশে যেসব খাওয়া উপযুক্ত যে
মানে যাকে বলে ছোট ছোট ব্যাকটেরিয়াগুলো আছে, ছোট ছোট পোকামাকড় যারা আছে, পোকামাকড়ের থেকে বড় কথা ছোট ছোট ব্যাকটেরিয়াগুলো যারা আছে তাদেরকে খেয়ে সাবার করে দিচ্ছে। মানে তাদের কপালে দুঃখ আছে, যখন সূর্যের আলো নেই তখন এই ছোট ছোট প্রাণীগুলোর কপালে দুঃখ, বিশাল দুঃখ হবে। এখন হাসছে, দিনের বেলা যেই অন্ধকার হয়ে যাবে এদেরকেই খাবে। তাহলে এটা মিক্সোট্রপিক। কি করছে? দিনের বেলা সূর্যের আলোতে নিজের খাবার নিজে তৈরি করছে, তাহলে এই একটা পুষ্টি পদ্ধতি। আর যখন সূর্যের আলো থাকছে না তখন সে এই ছোট ছোট প্রাণীগুলোকে ধরে খেয়ে নিচ্ছে। বোঝা গেছে? তাই দুটো পদ্ধতিতেই যেহেতু এই প্রোটিস্টাগুলো তাদের পুষ্টি সম্পন্ন করতে পারে, কমপ্লিট হয়, তাই এই ধরনের পুষ্টি পদ্ধতিকে আমরা বলবো মিক্সোট্রপিক। কনসেপ্ট ক্লিয়ার সবার একটু পর্যন্ত? ক্লিয়ার? বোর্ড কি দেখা যাচ্ছে? আমার মতে বোর্ডের সবুজ কালিটা খুব একটা ফুটছে না মনে হয়, নাকি? বোর্ডের সবুজ কালি ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। সোহানের দেখা যাচ্ছে কিন্তু পাউলির দেখা যাচ্ছে না, বনশ্রীর দেখা যাচ্ছে না। আচ্ছা, এমনি লেখা বোঝা যাচ্ছে না? আচ্ছা, স্ক্রিনশট এখন যতটুকু পারো বুঝে যেসব ইনফরমেশনগুলো আমি দিচ্ছি করে রাখো। যারা স্ক্রিনশট নিতে পারছো না তাদের জন্য স্ক্রিনশট পাঠিয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? তাহলে আর ঝামেলা থাকলো না, তাহলে আর ঝামেলা থাকছে না। আমি তাহলে নেক্সট পয়েন্টটা বোঝাতে থাকি। দেখতে পাচ্ছি না ওদের। হ্যাঁ, এটা মুছবো। আচ্ছা, হেটেরোট্রপিক। আচ্ছা বলছি, হয়েছে এটা? আচ্ছা, হেটেরোট্রপিকটা হচ্ছে পরভোজী, ঠিক আছে? অন্যের উপর নির্ভর করব, অন্যের উপরে নির্ভর করব, সেটা দেখো এখানে বলা আছে। আমরা যখন প্রোটিস্টার এনসিইআরটি বইয়ের মধ্যে আসছি, এনসিইআরটি বইতেই বলা আছে প্রোটিস্টা অন্য জীব বিজ্ঞানীর মতে এটি একটি এটা একটা জীব হতে পারে। এটা আমি বলছি ইনফরমেশনটা কি বলা হয়েছে এখানে। এক কথায় যদি আমি বলি, এরা অন্যের নিজের খাদ্য যেমন নিজে তৈরি করে, এটা যখন ফটোসিনথেটিক হয়ে গেছে, এরা অন্যের উপরে নির্ভর করে যদি খাদ্যকে কমপ্লিট করে, খাদ্যের যে পুষ্টি নিউট্রিশন যে প্রসেস সেটা যদি কমপ্লিট করে, তা অন্যের উপরে, অন্য কারা, কোনো আমার মৃত বা পচে যাচ্ছে এমন কোনো বস্তু হয়, ইংলিশে যাকে বলা হয় ডেড বা ডিকে। ডেড বা ডিকে হচ্ছে এমন প্ল্যান্টস বলো, জীব বলো, মেনলি প্ল্যান্টসের উপরে বা উপরে স্যাঁতসেঁতে ভাব। কারণ কি এদের বেশিরভাগটাই কিন্তু অ্যাকোয়াটিক। প্রোটিস্টা কিন্তু বেশিরভাগটাই অ্যাকোয়াটিক, অর্থাৎ জলজ, ঠিক আছে? কোনো স্যাঁতসেঁতে জায়গায় এদের উপস্থিতি আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিজে কোনো কাঠ আছে, অনেক দিন গাছের গুঁড়ি পড়ে রয়েছে যেটা ভিজে, বা অনেক কেউ মারা গেছে, কোনো একটা গাছ পচা ধরেছে, তার মধ্যে এরা গ্রোথ করে বা এরা ডেভেলপ করে। তো তখন যখন ওরা ডেভেলপ করে তখন সেই পুষ্টিটা ওরা ওখান থেকেই নিয়ে ওদের যে কমপ্লিট প্রসেস আছে নিউট্রিশনের সেটাকে শেষ করে। নিউট্রিশন, প্রোটিস্টার 3 টাইপ অফ নিউট্রিশন। একদম। ডাউট আছে? এইবার আমরা দেখব যে তিনটে যে নিউট্রিশন পদ্ধতি আমরা পড়ালাম বা আমরা পড়লাম, সেটা দেখব কোন কোন প্রোটিস্টা কেমন কেমন ধরনের প্রসেসটা কমপ্লিট করে, ঠিক আছে? তার মধ্যে আমরা যেটা যাব, প্রথমে একটু দেখি যে প্রোটিস্টা কেমন করে তৈরি হয়েছে। প্রোটিস্টা কেমন করে তৈরি হয়েছে এটাকে তাহলে আমি মুছে দিই। এটা হয়ে গেছে? এটা হয়ে গেছে?
নেক্সট যেটা আমরা চাইছি বা যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে সিম্বায়োটিক থিওরি, না সরি এন্ডোসিম্বায়োটিক থিওরি। এন্ডোসিম্বায়োটিক থিওরি, এই এন্ডোসিম্বায়োটিক থিওরি এটা কিন্তু তোমার এনসিইআরটিতে লেখা নেই, ইংলিশ ভার্সন হোক বা বেঙ্গলি ভার্সন, কিন্তু নিটে কিন্তু এই বেসিসে কিছু কিছু কোয়েশ্চেন দিয়ে থাকে, ঠিক আছে? তবু আমি ব্যাপারটা বলবো, এন্ডো এটাকে যারা বাংলায় লিখছো তারা এইভাবে লিখে রাখো, এন্ডোসিম্বায়োটিক মানে হচ্ছে, আমি এইভাবে লেখার কথা বলছি, এন্ডোসিম্বায়োটিক থিওরি বা পদ্ধতি, থিওরিকে থিওরি লেখো। তাহলে এন্ডোসিম্বায়োটিক থিওরি, আমরা এবার জানবো যে প্রোটিস্টটা কিভাবে তৈরি হয়েছে, প্রোটিস্টার প্রসেসিংটা কি, নিজেকে উৎপন্ন করার প্রসেসিংটা কি। সেই ক্ষেত্রে এই হচ্ছে কোষ, ধরো যে কোনো একটা সিঙ্গেল কোষ, ঠিক আছে, পাশে প্রোক্যারিওটস গুলো, এই হচ্ছে মানে আমরা অ্যাকচুয়ালি জানতে চাইছি যে প্রথমে তো পৃথিবীতে প্রোক্যারিওটস এসেছিল, তারপরে গিয়ে এসছে কি ইউক্যারিওটস, প্রথমে অনুন্নত নিউক্লিয়াস ছিল, তারপরে গিয়ে উন্নত নিউক্লিয়াস তৈরি হয়েছে। সেই প্রোক্যারিওটস থেকে কিভাবে ইউক্যারিওটস এসছে সেটাকে আমি বলতে চলেছি। সেটা হচ্ছে এন্ডোসিম্বায়োটিক থিওরির মধ্যে আমরা জানছি, কি জানছি, এই হচ্ছে ধরো ব্যাকটেরিয়া কোষ, এই হচ্ছে আর একটা ব্যাকটেরিয়া কোষ, ঠিক আছে? সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়া কোষকে এনগালফ করে নিচ্ছে, কি করে নিচ্ছে, এনগালফ করে নিচ্ছে বা গিলে নিচ্ছে, বাংলায় যাকে বলে গিলে নিচ্ছে, ইংলিশে বলা হয় এনগালফ করে নিচ্ছে, ঠিক আছে? তা এর মধ্যে এর পেটুতে ঢুকে গেল এভাবে, এ যখন এর পেটুর মধ্যে ঢুকে গেল তখন ও বলতে চাইছে তাহলে আমরা দুজনে কিভাবে বসবাস করব, আমি তোমার মধ্যে তো ঢুকে এসেছি, তখন ও বলতে চাইছে যে আমি তোমাকে, তুমি যেহেতু আমার থেকে অনেকটা ছোট, তা আকারে ছোট, তা তুমি বাইরে শেল্টার, আমি তোমাকে শেল্টার দেব, প্রোটেকশন দেব। কোথা থেকে প্রোটেকশন দেব, বাইরে যদি আদার্স কেউ তোমাকে খেতে চায়, গিলে নিতে চায়, এনগালফ করতে চায়, তোমাকে ডিস্ট্রয় করতে চায়, নষ্ট করে দিতে চায়, আমি তার থেকে তোমাকে প্রোটেকশন দেব। কে বলছে, এই বলছে, বড়জন বলছে। ছোটজন কি বলছে, ঠিক আছে তাহলে তো আমার একটা উপকার হলো, তাহলে এই উপকারের বিনিময়ে তুমি কি চাও, ঠিক আছে? কি বলছে, উপকারের বিনিময়ে তুমি কি চাও? তো উপকারের বিনিময়ে ও বলছে ঠিক আছে, আমি তাহলে তোমার খাদ্য তৈরির যে প্রসেস, নিউট্রিশন যে প্রসেস, আমি তাতে তোমাকে হেল্প করব। ক্লিয়ার? তাই এই যে সহ অবস্থান মানে দুজনে পাশাপাশি অবস্থান করছে এবং দুজনেই দুজনের থেকে উপকৃত হচ্ছে, ঠিক আছে? হেল্পফুল, দুজনে একটা হেল্পফুল একটা সিচুয়েশনশিপে বাস করছে, যেখানে ছোটজন বলছে যে আমি তোমাকে যে নিউট্রিশন পদ্ধতি তাতে হেল্প করব, এবং বড়জন বলছে যে আমি তোমাকে বাইরের পরিবেশ থেকে তোমাকে একটা শেল্টার দেব। তাহলে দুজনের মধ্যে কি হচ্ছে, শেল্টার, একজন বলছে আমি তোমাকে শেল্টার দিচ্ছি, আর একজন নিউট্রিশন পদ্ধতিতে হেল্প করছে। অ্যাকচুয়ালি পরবর্তীতে দেখা যাচ্ছে এটা হয়ে দাঁড়াচ্ছে ক্লোরোপ্লাস্ট কোষ, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট সেলে পরিণত হচ্ছে। সেক্ষেত্রে পরবর্তীতে এরকম প্রোক্যারিওট সেলগুলো আরো প্রবেশ করে বিভিন্ন ধরনের সেল অর্গানেল্লা যেগুলো আছে, কোষ অঙ্গাণু যেগুলো আছে, কেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম যেগুলো আছে, সেগুলো এরকম এক একটা করে প্রবেশ করে 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 ওরা তৈরি করছে হচ্ছে একটা সম্পূর্ণ ইউক্যারিওটিক কোষ। এই যে থিওরিটা আমি বললাম, এই থিওরিটাকে বলা হয় এন্ডোসিম্বায়োটিক থিওরি। যেমন
ধরো এই কোষটা যখন এই প্রোক্যারিওটিক কোষটা যখন এর মধ্যে প্রবেশ করে গেল, তখন এটাকে আমরা দেখা যাচ্ছে পরবর্তীতে অভিযোজন মানে পরবর্তীতে ডেভেলপ করে ও মাইটোকন্ড্রিয়া তৈরি করে গেছে। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আর একবার বলে দিই তাহলে কি বলছে সে এন্ডোসিম্বায়োটিক থিওরি। এন্ডোসিম্বায়োটিক থিওরি বলছে যে এন্ডো কথার অর্থ হচ্ছে ভেতরে, সিম্বায়োটিক মানে হচ্ছে সহাবস্থান, যেখানে দুজনে উপকৃত হব, দুজনেই দুজনের কাছ থেকে হেল্প নেব, ঠিক আছে। সেখান থেকেই একটা প্রোক্যারিওটিক সেল থেকে ইউক্যারিওটিক সেলের জন্ম হয়েছে। কেমন? এই একটা বড় প্রোক্যারিওটিক সেল, এই একটা ছোট প্রোক্যারিওটিক সেল, এরা পাশাপাশি অবস্থান করছিল পৃথিবীর কোনো একটা, কারণ আমরা দেখেছি আমাদের পৃথিবীতে প্রথমে আমি যেটা আগেই বললাম, পৃথিবীতে আগে প্রোক্যারিওটিক সেল এসেছিল, তারপরে ইউক্যারিওটিক সেল। মানে আমরা যখন ক্লাস 9-এ অরিজিন অফ লাইফ এটা পড়েছি, জীবনের উৎপত্তি কিভাবে হয় সেখানে যখন পড়েছি, তখন আমরা এই বিষয়টা পড়েছি যে একটা প্রোক্যারিওটিক সেলকে ডেভেলপ করে একটা ইউক্যারিওটিক সেলের জন্ম, বা একটা প্রোক্যারিওটিক পৃথিবীতে আগে এসেছিল, দেন তারপরে এসেছিল আমার ইউক্যারিওটিক। সেই জিনিসটাই আমি বোঝাতে গিয়ে আমি প্রথমে বোঝাচ্ছি এন্ডোসিম্বায়োটিক থিওরি। এই একটা প্রোক্যারিওটিক কোষ, এই একটা প্রোক্যারিওটিক কোষ, ঠিক আছে, দুজনে পাশাপাশি অবস্থান করছিল এবং এই প্রোক্যারিওটিক সেলটা এর মধ্যে ঢুকে গেল, এনগালফ করে নিল। তো এর ভেতরে যখন ঢুকে গেল, তখন দুজনের মধ্যে একটা কমিউনিকেশন হলো, কথাবার্তা হলো, কনভারসেশন হলো। কি কনভারসেশন হলো? যে ছোটজন বলছে আমি তোমার পুষ্টি পদ্ধতিতে অর্থাৎ নিউট্রিশনে অর্থাৎ খাদ্য যে তৈরি করছো আমি তাতে তোমাকে হেল্প করব। তখন বড়জন বলছে তাহলে আমি তোমাকে বাইরের পরিবেশ থেকে যাতে তুমি প্রোটেকশন পাও, শেল্টার পাও, যাতে আর কেউ তোমাকে কোনো ক্ষতি না করতে পারে তার দায়িত্ব আমি নিলাম। তাহলে দুজনে উপকৃত হলো। কেমন? আর একটা এক্সাম্পল যদি বলি, সেটা আমরা যখন কাউকে ভাড়াটিয়া রাখি, ভাড়াটিয়া, তাহলে ভাড়াটিয়া কিন্তু আমাদের একটা সিম্বায়োটিক। কেন ভাড়াটিয়া সিম্বায়োটিক? তোমার ঘরটা তুমি যদি কাউকে ভাড়া দাও, তার মানে তুমি তাকে শেল্টার দিলে, শেল্টার দিয়ে তুমি তাকে উপকৃত করলে, তার বিনিময়ে সে কিন্তু তোমাকে পয়সা দিল, সেই পয়সা পেয়ে তুমি উপকৃত হলে, তাহলে দুজনে উপকৃত হলো। তো বোঝা গেছে এই সম্পর্কটা? সেক্ষেত্রে এখানেও কিন্তু দুজনে উপকৃত হলো। তাই এটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ। পরবর্তীতে এটা ডেভেলপ করে ক্লোরোপ্লাস্টের রূপ নিয়েছে, কারণ নিউট্রিশনে হেল্প করছে, সূর্য আলোকে ট্র্যাপ করতে পারছে, সানলাইটকে ট্র্যাপ করে ও ফটোসিনথেসিস করছে দেখা যাচ্ছে, তাহলে পরবর্তীতে ডেভেলপ করে ক্লোরোপ্লাস্ট হয়েছে। সেক্ষেত্রে এরকম আর কোনো প্রোক্যারিওটিক সেলে তো তেমন কোনো সেল অর্গানেল্লা বা কোষ অঙ্গাণু ছিল না। কোষ অঙ্গাণু বলতে কারা বললাম? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এরা তেমন ছিল না। তো সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট ডেভেলপ করলো, দেন এরকম আরও প্রোক্যারিওটিক ঢুকে আস্তে আস্তে ডেভেলপ করে মাইটোকন্ড্রিয়া বা অন্যান্য সেল অর্গানেল্লা বা কোষ অঙ্গাণুগুলো তৈরি করতে শুরু করলো। বোঝা গেছে এই সে এন্ডোসিম্বায়োটিক থিওরির গল্প? ডাউট আছে কোনো বুঝতে? সেক্ষেত্রে একটা ইনফরমেশন লিখে রাখো, আগে ক্লোরোপ্লাস্ট তৈরির আগে কিন্তু মাইটোকন্ড্রিয়া আগে প্রবেশ করে মাইটোকন্ড্রিয়া ডেভেলপ হয়েছে। ওই জন্য ইউক্যারিওটস হোক বা প্রোক্যারিওটিক সমস্ত কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া আমাদের প্রেজেন্ট থাকে, ঠিক আছে। প্রাণী কোষেও আমরা মাইটোকন্ড্রিয়া পাই, আমরা প্ল্যান্ট সেলের মধ্যেও মাইটোকন্ড্রিয়া পাই। কেন পাই? কারণ হচ্ছে এইসব আদার সেল অর্গানেল্লা তৈরি হওয়ার আগে, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট এই ধরনের অর্গানেল্লা তৈরি হওয়ার আগে মাইটোকন্ড্রিয়া ডেভেলপ হয়েছে প্রতিটা কোষের মধ্যে। ক্লিয়ার এই ইনফরমেশনটুকু? বনশ্রী, আচ্ছা, এই ইনফরমেশনটুকু লিখে রাখতে পারো। তাহলে এন্ডোসিম্বায়োটিক থিওরি আমাদের কমপ্লিট। এন্ডোসিম্বায়োটিক থিওরিটা কিন্তু আমাদের এনসিইআরটিতে নেই, কিন্তু আমাদের কিন্তু নিটে কোয়েশ্চেনগুলো আসলেও আসতে পারে। এইবার আমরা জানবো যে টোটাল যে প্রোটিস্টটা আছে এবং আমাদের সিলেবাস অনুযায়ী, টোটাল প্রোটিস্টটা এবং আমাদের সিলেবাস অনুযায়ী আমরা প্রোটিস্টটাকে 5টা উদাহরণে পড়ব, ঠিক আছে।
5টা উদাহরণে। তাহলে আমি বোর্ড ক্লিন করছি, দেন আমি নেক্সট প্রোটিস্টার সম্পর্কে কি পড়ব, কতগুলো ভাগ আছে সেগুলো লিখতে চলেছি। দেখি লাল কালিটা একটু পরে কিনা, গরিব মানুষ তো, যদি একটু লাল কালিটারই দয়া করে। লাল কালিটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে প্রোটিস্টাকে আমরা 5টা জায়গাতে লিখব, 5টা ভাগে লিখব। প্রথমে লিখব ক্রায়োফাইটস, বাংলা এখন ইংলিশ লিখছি, CHR ক্রায়োফাইটস। তারপর আমরা লিখছি হচ্ছে ডায়নোফ্লাজেলেট, ডায়নোফ্লাজেলেটের পরে আমরা লিখব হচ্ছে ইউগ্লিনয়েডস। ঠিক আছে, ইউগ্লিনয়েডস, ইউ স্পেলিংটা একটুখানি দেখে নেবে, কারণ পণ্ডিত তো, পণ্ডিত হলে যা হয় স্পেলিং পণ্ডিত, সেটা হচ্ছে ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডস ছাড়া তারা আমরা পড়ব স্লাইম মোল্ড এবং প্রোটোজোয়ান, স্লাইম মোল্ডস অ্যান্ড প্রোটোজোয়ান, প্রোটোজোয়ানস। তাহলে বাংলায় লিখে ফেলো, বাংলায় যদি আমাদের লেখা আছে সেটা হচ্ছে ক্রাইসো আছে না, ক্রাইসোফাইটস, এখানটা এই বলে না, ক্রাইসোফাইটস, ডায়নোফ্লাজেলেট, ডায়নোফ্লাজেলেটেড, ইউগ্লিনয়েডস, ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ড আর প্রোটোজোয়ান। তাহলে কি বললাম, প্রোটিস্টাকে এই 5টাতে আমরা ভাগ করলাম, 5টা টাইপসে লিখলাম। কি কি টাইপস? ক্রাইসোফাইটস, ডায়নোফ্লাজেলেট, ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ড, প্রোটোজোয়ানস। 7টা, এই 5টা ভাগ। এবার তোমরা শর্টকাটে মনে রাখার জন্য, এর কোনো সূত্র আমি এখনো বের করতে পারিনি বা আমি পড়িনি, সেক্ষেত্রে মনে রাখার জন্য আমরা সিম্পলি যেটা ইউজ করে থাকি, যে সবকটার প্রথম লেটার নাও, ক্রাইসোফাইট, ডায়নোফ্লাজেলেট, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস, প্রোটোজোয়ান। এই যে এই কটার নাম মনে রাখতে প্রোটিস্টার ভাগের মধ্যে মনে থাকবে যে ক্রাইসোফাইট, ডায়নোফ্লাজেলেট, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ড, প্রোটোজোয়ান। বাস হয়ে গেল এটা। এইবার আমরা যেটা জানতে চলেছি সেটা হচ্ছে, আমরা যখন প্রোটোজোয়ান একটু আগে শেষ মানে নিউট্রিশন পদ্ধতিটা শেষ করলাম, তখন আমরা দেখলাম 3 ধরনের পদ্ধতিতে কমপ্লিট করবে, ফটোসিনথেটিক, হেটারোট্রপিক, মিক্সোট্রপিক, তাই তো নাকি? তাই তো? সেক্ষেত্রে আমরা ক্রাইসোফাইট থেকে শুরু করে ডায়নোফ্লাজেলেট, এরা দেখব এরা সবাই ফটোসিনথেটিক, অর্থাৎ সালোক সংশ্লেষে সক্ষম। ঠিক আছে, ইউগ্লিনয়েডসকে একা দেখব, ইউগ্লিনয়েডস একা হেটারোট্রপিকের অন্তর্গত, হেটারোট্রপিকের অন্তর্গত। বাদ বাকি স্লাইম মোড এবং প্রোটোজোয়ান কিন্তু কি মিক্সোট্রপিক। তাহলে বোঝা গেছে নিউট্রিশনের ভিত্তিতে প্রোটিস্টাকে আমরা 5টা ভাগে ভাগ করলাম, তার মধ্যে ক্রাইসোফাইট এবং ডায়নোফ্লাজেলেট সব ফটোসিনথেটিক, মানে এরা সবাই নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ঠিক আছে, লিখে রাখো সালোক সংশ্লেষ। ঠিক আছে, সালোক সংশ্লেষকারী, সালোক ইংলিশে লিখে রাখো, সালোক
সংশ্লেষকারী, সংশ্লেষকারী। হেটারোট্রপিক মানে এরা সবাই পরভোজী, পরের উপরে নির্ভর করবে। মিক্সোট্রপিক মানে মিশ্র পদ্ধতিতে তাদের পুষ্টিগুলো সম্পন্ন করবে, মিশ্র পুষ্টি পদ্ধতি। তাহলে বোঝাতে পেরেছি? এখান থেকে কিন্তু ছোট ছোট শর্ট কোয়েশ্চেনগুলো আসতে পারে। কারা ফটোসিনথেটিকের মধ্যে পড়ে, কারা হেটারোট্রপিকের মধ্যে পড়ে এবং কারা মিক্সোট্রপিক। মিক্সোট্রপিকের মধ্যে তাহলে আমরা কি বললাম? দুটো, স্লাইম মোল্ডস আর প্রোটোজোয়ান। হেটারোট্রপিক একা, সেটাকে ইউগ্লিনয়েডস। আর ফটোট্রপিক্স কটা? দুজনে পড়ে, ক্রায়োফাইটস আর ডায়নোফ্লাজেলেট। অসুবিধা নেই। এইবার আমরা এক একটা ভাগ সম্পর্কে, এক একটা টাইপ সম্পর্কে আমাদের সিলেবাস অনুযায়ী যা আছে, আমাদের যতটুকু জানার দরকার ঠিক ততটা আলাদা আলাদা করে পড়ব, ঠিক আছে? তাহলে আমরা প্রথম পড়তে চলেছি ক্রায়োফাইট সম্পর্কে, দেন আমরা জানবো ডায়নোফ্লাজেলেট, তারপরে জানবো ইউগ্লিনয়েডস, তারপরে জানবো স্লাইম মোল্ডস, তারপরে জানবো হচ্ছে প্রোটোজোয়ান। তাহলে আমরা ফার্স্ট কোন টাইপসের প্রোটিস্টাকে আমরা ব্যাখ্যা করতে চলেছি, সেটা হচ্ছে ক্রায়োফাইটস। তাহলে বোর্ড ক্লিন করে দিই, অসুবিধা নেই তো বুঝতে? ওকে। আচ্ছা আচ্ছা, পারবো 1 ঘন্টার মধ্যে? তাহলে প্রথমে লেখো, ইস ক্রায়োফাইটস, ইংলিশে লিখে ফেলো বনশ্রী, CHRY, ক্রায়োফাইটস, ক্রাইসোফাইট। এই ক্রাইসোফাইট মেনলি মাইক্রোস্কোপিক। তার মানে কি মাইক্রোস্কোপিক মানে? কে বলবে আমাকে মাইক্রোস্কোপিক মানে কি? মাইক্রোস্কোপিক মেনলি এরা মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিকের মানে আমাকে কে বলবে? তাড়াতাড়ি বলো দেখি, মাইক্রোস্কোপিকের মানে কে বলতে পারে? একদমই তাই। তাছাড়া আর কিছু বলার আছে? এক্স্যাক্টলি, এগুলো শুধুমাত্র মাইক্রোস্কোপের তলায় দেখতে পাবো, বা অতিরিক্ত ছোট যা খালি চোখে আমরা দেখতে পাই না, তাদেরকে বলা হয় মাইক্রোস্কোপিক। ভেরি গুড, দুজনের কনসেপ্টই মোটামুটি ভালোই ক্লিয়ার হয়েছে। এবার আমরা জানবো এই ক্রায়োফাইটস এর আন্ডারে কারা কারা পড়ে। তাহলে আমরা একটু আগে যখন প্রোটিস্টার টাইপস গুলো লিখেছি, তখন আমরা দেখেছি যে ওর কি ধরনের নিউট্রিশন চলছিল, ফটোসিনথেটিক। তাহলে ফটোসিনথেটিক হচ্ছে অর্থাৎ সালোকসংশ্লেষ করতে পারছে, এবং আণুবীক্ষণিক, বাংলাতে যাকে বলা হয় আণুবীক্ষণিক অর্থাৎ মাইক্রোস্কোপিক। সেক্ষেত্রে একটা হচ্ছে ডায়াটম, ইংলিশে লেখো ডায়াটম, ডায়াটম। আর একটা হচ্ছে ডেসমিড, ঠিক আছে, ডেসমিড। তাহলে এইবার আমরা একটা জিনিস দেখব,
মানে একটা না দুটো জিনিস দেখবো, এটাকে দুটো পার্টে আমরা আলাদা আলাদা করে পড়বো। তাহলে ক্রায়োফাইটস, রাজ্য কিংডম প্রোটিস্টার আন্ডারে যে ক্রায়োফাইটসটা আমরা টাইপস পড়ছি তারা সবাই দুটো ফিচার্সকে বাধ্যতামূলক ক্যারি করছে। কি কি ফিচার্সকে ক্যারি করছে? এক হচ্ছে তারা সবাই মাইক্রোস্কোপিক অর্থাৎ আণুবীক্ষণিক, 2 নাম্বার হচ্ছে তারা সবাই ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষ করতে পারে। ক্লিয়ার? এবার এদের মধ্যে আমরা দুটো টাইপস পড়বো, সেটা হচ্ছে একটা ডায়াটাম আর একটা হচ্ছে ডেসমিড। আমি দুটোই ইংলিশে ওর স্পেলিং লিখে দিয়েছি। এইবার ডায়াটাম হচ্ছে চিফ প্রডিউসার অফ দ্য ওশান, লিখে রাখো মন্ডল, CHIF, চিফ প্রডিউসার, অফ দ্য ওশান। বাংলাতে কি হবে? এরা সামুদ্রিক, বা আমি যদি বলি এরা সমুদ্রে সব থেকে বেশি, যে ইনফরমেশনটা আমরা বললাম, সব থেকে বেশি উৎপাদকের ভূমিকা পালন করে। ঠিক আছে, বুঝতে পেরেছি? সমুদ্রে এরা সব থেকে বেশি উৎপাদকের ভূমিকা পালন করে, মানে প্রকৃতি এই ক্রায়োফাইটসদের দিয়ে সব থেকে বেশি কাজ করায়, বিশেষ করে ডায়াটমকে দিয়ে সব থেকে বেশি কাজ করায়। সেটা হচ্ছে ওদেরকে দিয়ে সালোক সংশ্লেষ করে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করে নেয় পৃথিবীতে। ক্লিয়ার? ক্লিয়ার নেই? ডাউট থাকলে বলতে হবে। ডাউট? আচ্ছা, নেক্সট আমরা যেটা বলছি সেটা আমাদের লিখে রাখো মোটামুটি আমরা। এইবার আমরা একটা জিনিস দেখব ডায়াটম সম্পর্কে। এটা বাংলা লেখা গেছে নাকি বাংলা লিখে দেব? হালদার, এটা কি বাংলা লেখা গেছে না লিখে দেব? আচ্ছা, সমুদ্রে সব থেকে বেশি উৎপাদকের ভূমিকা পালন করে। সমুদ্রে সব থেকে বেশি উৎপাদকের ভূমিকা পালন করে, তার মানে সমুদ্র থেকে সব থেকে বেশি অক্সিজেন যেহেতু আমরা পাই, তার মূল কারণে আমরা ডায়াটমকেই পাই। ক্লিয়ার? সমুদ্রে বেশি সব থেকে উৎপাদকের ভূমিকা পালন করে। নেক্সট যে পয়েন্টটা আমরা যেটা দেখব, ডায়াটম এক ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, PHY, ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটো মিন্স হচ্ছে প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদ, আর প্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন কথাটা হচ্ছে go with the wave। ঠিক আছে, সমুদ্রের তরঙ্গে বা তরঙ্গের সাহায্যে, আগে ফাইটোপ্ল্যাঙ্কটন বাংলায় লিখি, ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটো কথার অর্থ হচ্ছে প্ল্যান্ট উদ্ভিদ, আর প্ল্যাঙ্কটন কথার অর্থ হচ্ছে গো উইথ দ্য ওয়েভ, অর্থাৎ সমুদ্রের জলে যে ঢেউ উঠছে, সেই ঢেউয়ের মধ্যে ও এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা ডায়াটমের তিনটে জিনিস পড়লাম। সেটা হচ্ছে, যদিও একটা কমন ফিচার্স, আমরা দুটো কমন ফিচার্স পড়েছি, ডায়াটম মাইক্রোস্কোপিক, ডায়াটম ফটোসিনথেটিক, তাছাড়া হচ্ছে চিফ প্রডিউসার অফ দ্য ওশান, অর্থাৎ সমুদ্রে সব থেকে বেশি উৎপাদকের ভূমিকা পালন করে। আর একটা যেটা পড়লাম হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনের ভূমিকা পালন করে। ফাইটোপ্ল্যাঙ্কটন মানে আমরা কি বললাম? ফাইটো কথার অর্থ উদ্ভিদ, আর প্ল্যাঙ্কটন কথার অর্থ হচ্ছে গো উইথ দ্য ওয়েভ, অর্থাৎ সমুদ্রের তরঙ্গে ভেসে ভেসে ও যেতে পারে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এইবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা ওর স্ট্রাকচারটা দেখব। আমরা ডায়াটম খালি চোখে দেখা যায় না, এটা সঠিক, তার জন্য মাইক্রোস্কোপ লাগে। কিন্তু আমরা যখন মাইক্রোস্কোপে দিয়ে ওকে দেখছি,
তখন আমরা দেখব ওর গায়ে সুন্দর সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর শেপ, আকার, সুন্দর সুন্দর আকার আকৃতি ওর মধ্যে আছে। মানে ওর কোষ প্রাচীর সুন্দর সুন্দর, অর্থাৎ ওর সেল ওয়াল ডিজাইন করা রয়েছে। ঠিক আছে, এই ডিজাইন কেন হয় এবং ওকে যদি গুঁড়ো করা হয় তাহলে দানা দানা পাওয়া যায়, ভীষণ সলিড একটা দানা 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 রাফ 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 পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ দেখা যাচ্ছে, আমি যদিও স্ট্রাকচারটা জুম করে দেখি বা মাইক্রোস্কোপের তলায় দেখার চেষ্টা করি, তাহলে দেখব ও সোপ বক্স দেখেছো? সোপ বক্স অর্থাৎ সাবান বাক্স। সাবান বাক্সটা কেমন? সাবান বাক্সের মতো, নিচেরটাতে সাবান রেখেছি, উপরে খামটা আটকে দিয়েছি। তার মানে একটা খাম আর একটা খামের মধ্যে ওভারল্যাপিং করে আটকে থাকে, তাই তো? একটা খাম আর একটা খামের মধ্যে ওভারল্যাপিং করে আটকে রাখা হয়। ঠিক সোপ বক্সের মতো দেখতে ডায়াটমের আকৃতি। কেমন? এই হচ্ছে নিচের পার্ট আর এই হচ্ছে ওর উপরের পার্ট। বোঝা যাচ্ছে? এই হচ্ছে নিচের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্ট। এটা কেমন দেখতে? সোপ বক্সের মতো দেখতে। সোপ বক্স অর্থাৎ সাবান বাক্সের মতো দেখতে, একে অন্যের সাথে ওভারল্যাপিং করে আটকে আছে। সেক্ষেত্রে ওর এই বক্সের বা ওর এই স্ট্রাকচারের ভেতরে অসংখ্য সিলিয়া কণা বা সিলিয়া যুক্ত, অসংখ্য সিলিয়া যুক্ত অর্থাৎ SiO2 যুক্ত। সেক্ষেত্রে এরা যখন অসংখ্য সিলিয়া যুক্ত অর্থাৎ ভীষণ রাফ এবং ভীষণ টাফ, শুধু রাফ না সাথে টাফ, ভীষণ শক্ত একটা আবরণী ওর স্ট্রাকচারের মধ্যে আছে। সেক্ষেত্রে এরা যখন মারা যায়, যখন এদের কেউ খায় না, এরা যখন মারা যায়, তখন সমুদ্রের তলদেশে এগুলো জমা হতে থাকে। সমুদ্রের তলদেশে যখন জমা হচ্ছে তখন এক জায়গায় অনেকটা মাটি, শক্ত মাটির মতো একটা আবরণী তৈরি করছে। ঠিক আছে, এই শক্ত মাটির মতো যে আবরণী তৈরি করছে, কখন? যখন ডায়াটমকে আর কেউ খাচ্ছে না, ডায়াটম মারা যাচ্ছে, তখন ওই মৃত দেহ সমুদ্রের তলদেশে জমে একটা মাটি বা সয়েলের আকার নিচ্ছে, তাকে বলা হয় ডায়াটোমিয়াস আর্থ। স্ক্রিনশট। আচ্ছা, ডায়াটোমিয়াস আর্থ। আর্থ মিন্স সয়েল আর ডায়াটোমিয়াস মিন্স ডায়াটমের ডেড বডি। তাহলে মণ্ডলের জন্য আরেকবার রিপিট করছি। হালদার বোঝা গেছে? সোহান বোঝা গেছে? আচ্ছা, মণ্ডলের জন্য রিপিট করছি। এর সেল ওয়ালে প্রচুর সিলিকা যুক্ত, সিলিকা কণা থাকে, যার রাসায়নিক সংকেত SiO2 বা তুমি লিখতে পারো সিলিকা। সিলিকা বাংলায় লিখতে পারো হালদার সিলিকা। ঠিক আছে, তিনটে ভার্সনে লিখে দিলাম। তাহলে এর সেল ওয়ালে অসংখ্য এবং রাফ অ্যান্ড টাফ সিলিয়া যুক্ত সেল ওয়াল বা কোষ প্রাচীর। সেক্ষেত্রে এরা সোপ বক্সের মতো একে অন্যের সাথে আটকে থাকছে। খুব ভালো কথা। এদের যখন ডেড বডি হচ্ছে, এরা যখন মারা যাচ্ছে সমুদ্রের তলদেশে, তখন সমুদ্রের তলদেশে এক জায়গায় এসে জড়ো হচ্ছে। সমুদ্রের তলে যখন এক জায়গায় এসে জড়ো হচ্ছে, তখন জমা হতে 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 স্টোর হতে 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 কি হচ্ছে? মাটি, মনে হচ্ছে এক জায়গায় অনেকটা মাটি এক জায়গায় হয়ে রয়েছে। তো অনেকটা মাটি যখন এক জায়গায় হয়ে রয়েছে, তাহলে তখন তাকে আমরা বলছি ডায়াটোমিয়াস আর্থ। এটা খুব দেয় বোর্ড এক্সামে, এই কোয়েশ্চেনটা খুব দেয়, ডায়াটোমিয়াস আর্থ বলে। তখন কি বলতে হবে? ডায়াটমের ডেড বডি ওশানের নিচে ডিকে হয়ে হয়ে জমা হয়ে হয়ে তৈরি করেছে ডায়াটোমিয়াস আর্থ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে?
কোনো ডাউট নেই তো এই পর্যন্ত বুঝতে? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যেহেতু এদের সিলিকা যুক্ত, অর্থাৎ কণাগুলো অনেক শক্ত শক্ত দানাদার, তো এদেরকে আমরা বিভিন্ন কাজে লাগাই, বিভিন্ন পালিশের কাজে লাগাই, যেহেতু রাফ অ্যান্ড টাফ পালিশের কাজে। বিশেষ করে এদের আমরা যে কাজে লাগাই সেটা হচ্ছে আমরা সিরাপ বা লিকুইড, ঠিক আছে, সিরাপ বা তরলকে ফিল্টারের কাজে লাগাই, তরলকে ফিল্টারেশন 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 বোঝা গেছে? কোনো লিকুইড বা সিরাপকে ফিল্টার করার কাজে আমরা এই ডায়াটমকে ইউজ করি। ক্লিয়ার? এটা টেক্সট বইতে কিন্তু এই যে টার্মগুলো আমি পড়াচ্ছি এগুলোই লেখা আছে, অসুবিধা নেই এই পর্যন্ত বুঝতে? ওকে, তাহলে আমি নেক্সটে যাই। আচ্ছা, তাহলে আমরা ডায়াটম এই পর্যন্ত জানলেই হবে। এখানে লেখা আসে, এখানে কোটি কোটি বছর ধরে কোষ প্রাচীরগুলি জমা হয়ে হয়ে ডায়াটোমিয়াস আর্ট তৈরি করছে। স্পেলিংটা একটু দেখো, আমি স্পেলিংটা মিস্টেক করে গেছি। CEOUS ডায়াটোমিয়াস আর্থ, স্পেলিংটা হচ্ছে ডায়াটোমিয়াস আর্থ। তাহলে নেক্সট আমরা যাবো এবার ডেসমিড। ডেসমিডের কথা আমাদের এনসিইআরটি উল্লেখ করেনি, কিন্তু ডেসমিডের কথা কিন্তু নিট এক্সামে আসে। সিলেবাসে নেই, এনসিইআরটিতে উল্লেখ নেই, কিন্তু যারা এই এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য ইনফরমেশনগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? যে ডেসমিডকে বলা হয় গোল্ডেন কি অ্যালগি, গোল্ডেন অ্যালগি। কেন গোল্ডেন অ্যালগি বলা হয়? কারণ হচ্ছে এদের যে পিগমেন্ট ইয়েলো এবং ব্রাউন কালার আছে, মানে এদের শরীরে যে পিগমেন্ট অর্থাৎ রঞ্জক পদার্থ কালার প্রডিউস করে তা বেশিরভাগ সব ইয়েলো আর ব্রাউন পিগমেন্ট, ইয়েলো আর ব্রাউন পিগমেন্টস। ব্রাউন পিগমেন্টস বোঝাতে পেরেছি? তাহলে এটা লিখে রাখতে পারো, এটাতে বাংলায় লেখো সোনালী অ্যালগি বলা হয়, সোনালী অ্যালগি। আর কেন এদের সোনালী কালারটা আছে? কারণ হচ্ছে এদের শরীরে যে রঞ্জক অর্থাৎ পিগমেন্ট সেটা বেশিরভাগটা ইয়েলো আর হচ্ছে ব্রাউন কালারের সমন্বয়ে তৈরি, তাই এদেরকে বলা হয় গোল্ডেন অ্যালগি। ক্লিয়ার? আচ্ছা, ঘুম পাচ্ছি এখনই? ঠিক আছে, আমার তো প্রোটোজোয়া শেষ হবে না, কারণ আমি অনেক সময় নিচ্ছি। শেষ হচ্ছে আমরা ক্রায়োফাইট শেষ করলাম, ক্রায়োফাইটস শেষ হলো। এইবার আমরা যাব হচ্ছে ডায়নোফ্লাজেলেট। তাহলে ক্রায়োফাইট শেষ। ওহো, আমি কিন্তু একটা স্ক্রিনশট নিতে ভুলে গেছি। তোমরা কি এগুলো সব লিখে নিয়েছো? ওকে, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা যাব হচ্ছে ডায়নোফ্লাজেলেট। ডায়নোফ্লাজেলেটেড, বাংলায় লিখে ফেলো চট জলদি। ডায়নোফ্লাজেলেটেড। সেক্ষেত্রে ডায়নোফ্লাজেল
এই ফ্লাজেল ফ্লাজেলেটেড কথাটা শুনে বলছি এটা ফ্লাজেলা, অর্থাৎ এর যে মুভিং, আমরা কি বলেছিলাম যে আমাদের ক্রায়োফাইটস সমুদ্রের যে তরঙ্গ তার উপরে ভেসে ভেসে মুভ করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, কিন্তু এর মুভ করার জন্য ফ্লাজেলা প্রেজেন্ট থাকে। এর মুভ করার জন্য কি থাকে? ফ্লাজেলা প্রেজেন্ট থাকে। সেক্ষেত্রে কেমন, যদিও এটা একটুখানি ভুল স্ট্রাকচার, আমি এটাকে যদি এইভাবে আঁকি, ঠিক আছে, এইভাবে যদি আঁকি তাহলে এর ক্ষেত্রে দুটো ফ্লাজেলা, ডায়নোফ্লাজেলেটেড, দুটি ফ্লাজেলা, দুটি ফ্লাজেলা, একটা আছে এইভাবে আর একটা আছে এইভাবে। তার মানে এটা হচ্ছে লন্ডিটিউডিনাল, লনজিটিউডিনাল, আর এটা হচ্ছে একটা আছে ট্রান্সভার্স। লন্ডিটিউডিনাল মানে উলম্ব ভাবে, আর এটা হচ্ছে তির্যক ভাবে। ক্লিয়ার? তাহলে দুটো ফ্লাজেলা প্রেজেন্ট। কেমন? একটা হচ্ছে লঞ্জিটিউডিনাল, লম্বালম্বি, আর একটা হচ্ছে ট্রান্সভার্স ভাবে। ওই জন্য এরকম শক্তিমানের মধ্যে এরকম বান করে ঘুরে ঘুরে ও মুভ করে, বুঝলা? শক্তিমানের মতো। সেক্ষেত্রে এর যে স্ট্রাকচারের মধ্যে এই যে আমরা গঠনটা দেখব, এটা হচ্ছে সেলুলোজ নির্মিত। ঠিক আছে, ক্রায়োফাইটস এর সাথে এর পার্থক্য হচ্ছে সেলুলোজ নির্মিত। এর সেল ওয়ালটা, এর কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত, এইটুখানি লেখা আছে। আর মেনলি যেটা এটাকে আমরা পাবো ফ্রেশ ওয়াটারেও পাবো, আবার মেরিন ওয়াটারেও পাবো। ফ্রেশ, FRESH, ফ্রেশ ওয়াটার প্লাস মেরিন ওয়াটারে পাবো, অর্থাৎ সাধু জলে পাবো, সাধু জলে, আর একটা সমুদ্রের জলে। দুটো জলেতেই আমরা ডায়নোফ্লাজেলেটকে দেখতে পাবো, দুটোতেই। মেনলি আমরা মেরিনে পাই, কিন্তু আমরা ফ্রেশ ওয়াটার বা সাধু জলে, মিষ্টি জলে আমরা সেখানেও ডায়নোফ্লাজেলেটকে পাই। নেক্সট হচ্ছে ডায়নোফ্লাজেলেট খুব কালারফুল হয়, কারণ ডিফারেন্ট টাইপ অফ পিগমেন্ট এখানে প্রেজেন্ট থাকে। ডিফারেন্ট টাইপ অফ পিগমেন্ট প্রেজেন্ট, ডিফারেন্ট টাইপস অফ পিগমেন্ট প্রেজেন্ট থাকে। তার মানে বিভিন্ন রঞ্জকের উপস্থিতির জন্য এ কালারফুল হয়। ক্লিয়ার? হালদার লিখে নাও, সোহান লিখে নাও। সেটা হচ্ছে এটা বিভিন্ন রঞ্জকের উপস্থিতি এর মধ্যে দেখা যায়। আর তেমন কিছু এখানে নেই, কিন্তু ডায়নোফ্লাজেলেটকে নিয়ে একটা ইনফরমেশন আছে, সেটা ইম্পর্টেন্টও। সেটা হচ্ছে এক ধরনের ডায়নোফ্লাজেলেট আছে, এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গনুলেক্স। গনুলেক্স স্পেলিংটা দেখে নাও, গনুলেক্স। মেনলি এটা গনুলেক্স, তো আরেকবার আমি দেখে নিই, YAU। গনুলেক্স বলে এক ধরনের ডায়নোফ্লাজেলেট আছে। স্পেলিং সবাই তাও একবার রিচেক করবে, কারণ হচ্ছে এখানে স্পেলিং মিস্টেক এটা যেন না হয়, তার জন্য আমি রিচেক করে লিখলাম। সেটা হচ্ছে এটা
নিট এক্সামে আসতে পারে, নিট এক্সামে একবার এসছে ওই কোয়েশ্চেনটা। সেটা কি, যে এরা এত, এই গনুলেক্স ডায়নোফ্লাজেলেটা এত দ্রুত হারে বংশ বিস্তার করে, এত দ্রুত হারে, যে সমুদ্রের জলের মধ্যে এরা একটা লাল আস্তরণ তৈরি করে ফেলে, রেড একটা আস্তরণ তৈরি করে। এবং সমুদ্রের জলে যখন ঢেউ ওঠে তখন যেন মনে হয় কি ওই সমুদ্রের জলটাই লাল, মানে লাল লাল ঢেউ উঠছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাই এটাকে বলা হয় রেড টাইডস। তাহলে রেড টাইডসের জন্য দায়ী ডায়নোফ্লাজেলেটার নাম কি, গনিউলেক্স। বোঝা গেছে? তাহলে গনিউলেক্স কার জন্য দায়ী, রেড টাইডসের জন্য দায়ী, অর্থাৎ লাল টাইডস অর্থাৎ ঢেউয়ের জন্য দায়ী। ক্লিয়ার হয়েছে একটুখানি? এখানে লেখাও আছে, লাল দেখায় রেড টাইড, এবং এরা এই রেড টাইডস যখন রিলিজ হয় তখন কিন্তু এরা বিষাক্ত পদার্থ যেটা রিলিজ করে, সেই বিষাক্ত পদার্থগুলোর জন্য মানুষেরও যেমন ক্ষতি হতে পারে, তেমন মাছ, সমুদ্রের জলে যে মৎস্য আছে বা প্রাণীরা আছে তাদেরও ক্ষতি হতে পারে। তো রেড টাইডস ইম্পর্টেন্ট, গনিউলেক্স ইম্পর্টেন্ট, ডায়নোফ্লাজেলেটেড ইম্পর্টেন্ট, এবং ওর সেল ওয়ালটা সেলুলোজ নির্মিত, সেটাও ইম্পর্টেন্ট। বোঝা গেছে ডায়নোফ্লাজেলেট সম্পর্কে? এর থেকে বেশি কিছু খুব একটা পড়ার নেই বা খুব একটা মনে রাখার বিষয় নেই। ঠিক আছে, এইবার আমরা যাব হচ্ছে ইউগ্লিনয়েড। আচ্ছা, না এটা দিয়ে মুছে তো খুব ভালো মোছা হচ্ছে। আজকে প্রোটেস্টটা শেষ করলে তারপরের দিন একটা অন্য কিছু। একটু লেট হলে কারোর কোনো অসুবিধা নেই তো? লেট, আচ্ছা সেক্ষেত্রে আমরা এবার পড়তে চলেছি ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডস, ইউগ্লিনয়েডস, বাংলায় লিখে বলো ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডস, ইউগ্লিনয়েডস মেনলি হচ্ছে ফ্রেশ ওয়াটার, স্ট্যাগ ওয়াটারে পাওয়া যায়। ঠিক আছে, ফ্রেশ ওয়াটার, স্ট্যাগ ওয়াটার বলতে এরা বেশিরভাগ সাধু জলে পাওয়া যায়, আর যেখানে জল জমা আছে সেই সব জায়গায় পাওয়া যায়। যেটা আমাকে পাউলি কোয়েশ্চেন করেছিল যে এগুলো জমা জলে পাওয়া যায় কিনা, তাই না প্রোটেস্টা? সেই ক্ষেত্রে কোনগুলো পাওয়া যায়, ইউগ্লিনয়েডসগুলো পাওয়া যায়। ক্লিয়ার? কোয়েশ্চেন অ্যান্সার ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আমরা পাবো মেনলি ফ্রেশ ওয়াটার আর তারপরে স্ট্যাগ জল, স্ট্যাগ স্পেলিংটা দিয়ে স্ট্যাগন্যান্ট, মানে স্থির জলে পাবো, জমা জলে পাবো। তাহলে ফ্রেশ ওয়াটার অর্থাৎ সাধু জলে যেমন পাচ্ছি তেমন ওকে আমি পাচ্ছি জমা জলে, জমা জলে পাচ্ছি। নেক্সট আমরা যেটা আমরা ওর সম্পর্কে জানবো সেটা হচ্ছে এরও না ফ্লাজেলা থাকে, এরও ফ্লাজেলা থাকে। এর একটা ফ্লাজেলা ছোট আর একটা ফ্লাজেলা অনেকটা বড়, তার মানে এটা কি যাই হোক, সেক্ষেত্রে এটা ফ্রেশ ওয়াটার এবং স্ট্যাগনে যেমন পাওয়া যাচ্ছে, এর আর একটা ফিচার হিসাবে আমরা দেখলাম এতেও ফ্লাজেলা প্রেজেন্ট থাকছে। কিন্তু আমরা যেটা আগেরটাই পড়েছি, মানে ডায়নোফ্লাজেলেটের ক্ষেত্রে দুটো ফ্লাজেলা থাকে, কোনোটা ছোট বড়র কথা উল্লেখ করা হয়নি। কিন্তু এর ক্ষেত্রে আলাদা করে আমাদের এনসিইআরটি উল্লেখ করেছে এর ফ্লাজেলার মধ্যে একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। এটা তোমার বইতেও লেখা আছে। এক
আর দ্বিতীয়ত এর যে আবরণীটা, এর বাইরে যে আস্তরণটা, লেয়ারটা, সেটা প্রোটিন নির্মিত। ঠিক আছে, সেটা কি নির্মিত? প্রোটিন নির্মিত, যাকে আমরা নাম দিয়েছি পেলিকল। পেলিকল অর্থাৎ প্রোটিন নির্মিত, প্রোটিন। তাহলে এদের সেল ওয়ালে প্রোটিন থাকে। তাহলে আমরা প্রথমটাতে ডায়াটোমেতে সিলিকা পেয়েছি সেল ওয়ালে, ডায়নোফ্লাজেলেটে সেলুলোজ পেয়েছি, ইউগ্লিনয়েডসে আমরা পেলাম প্রোটিন, এবং এর যে আবরণী লেয়ারটাকে আমরা নাম দিলাম পেলিকল। তাহলে তিনটেরই সেল ওয়ালের যে ডিফারেন্সটা, পার্থক্যটা, সেটা বোঝা গেছে। আচ্ছা, এইবার আমরা যেটা এখানে লেখাই আছে দেখো, প্রোটিন সমৃদ্ধ পেলিকলের উপস্থিতির জন্য, আর এই যেহেতু প্রোটিনটা থাকে তার জন্য এরা খুব সফট হয়, নরম হয়। ঠিক আছে, আর এখানে বলা আছে দুটি ফ্লাজেলা রয়েছে, একটি ছোট এবং একটি অন্যটি লম্বা। যদিও সূর্যালোকের উপস্থিতিতে এরা ফটোসিনথেটিক করতে পারে, তথাপি এরা পরভোজীর মতো আচরণ করে। এরা কি বলছে? এরা হচ্ছে হেটারোট্রপিকের কথা বলেছিলাম। এরা সূর্যের আলোর সাহায্যে এরা ফটোসিনথেটিক করে, তাছাড়াও এরা হেটারোট্রপিক্স। এবার সেক্ষেত্রে আমরা যখন এই 5টা পার্ট করেছিলাম তখন আমরা ইউগ্লিনয়েডসকে একমাত্র হেটারোট্রপিকের আন্ডারে পেয়েছিলাম। এদের কি করে? এরা ছোট ছোট যে প্রাণীগুলো আছে তাদের থেকে এরা খাবার খায়, মানে এরা যখন পরভোজীর যখন আচরণ করে, হেটারোট্রপিক্সের মতো করে যখন এরা পুষ্টি নেয়, তখন আশেপাশে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্মল যে প্রাণীগুলো আছে তাদের হপ 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 করে খেয়ে নেয়। বুঝা গেছে? তাছাড়া এরা যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের মধ্যে যে পিগমেন্টটা আছে সেটা উন্নত যে উদ্ভিদগুলো আছে, ধরো জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এদের যে উদ্ভিদের মধ্যে যে পিগমেন্টস, ঠিক তেমনটা উন্নত পিগমেন্টসই এই ইউগ্লিনয়েডসের মধ্যে আমরা দেখতে পাই। ব্যাস, এর উদাহরণ হিসাবে ইউগ্লিনয়েডস বোঝা যাচ্ছে। এর উদাহরণ কি হতে পারে? ইউগ্লিনয়েডসের উদাহরণ কি হতে পারে? এটা একটাই হতে পারে, মেনলি একটাই এনসিইআরটিতে বলা আছে। কি হতে পারে? কি হবে? আর তাকাচ্ছ না কেন? ইউগ্লিনা। ঠিক আছে, ইউগ্লিনা। আমরা ক্লাস 10-এ একটা জিনিস পড়েছি, ইউগ্লিনা, যে এরা প্রাণী হওয়া সত্ত্বেও সালোক সংশ্লেষে সক্ষম একটা প্রাণীর নাম করো। তখন আমরা ইউগ্লিনা পড়েছি, তাই তো? তোমার কি ছিল ক্লাস 9-এ এই কোয়েশ্চেনটা, যে প্রাণী হওয়া সত্ত্বেও, অ্যানিমাল হওয়া সত্ত্বেও ফটোসিনথেটিক করতে পারে তেমন একটা প্রাণীর নাম করো। তা সেক্ষেত্রে আমরা ইউগ্লিনা, ক্রাইসেমিবা এইগুলো আমরা লিখেছিলাম। তাহলে এরা সবাই হচ্ছে প্রোটিস্টার অন্তর্গত। বোঝা গেছে? তাহলে এটা মুছে দিই, আর কিছু তেমন এখান থেকে পড়তে হবে না। হয়েছে? এর এটা এখনো দুটো, অনেকটা। নেক্সট, তাহলে এবার আমরা কি পড়লাম? ডায়নোফ্লাজেলেট পড়া হয়ে গেল, ইউগ্লিনয়েডস পড়া হয়ে গেল। এইবার আমরা পড়ব হচ্ছে স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ডস এত দ্রুত হারে লিকুইডের মতো ছড়িয়ে পড়ে, একদম কোনো একটা মৃত বা কোনো একটা গাছের উপরে, বিশেষ করে উদ্ভিদের উপরে একদম দ্রুত এরকম লিকুইড, যেন মনে হচ্ছে লিকুইডটাকে ছড়িয়ে, মানে ফেলে দিলে, কোনো একটা লিকুইড গাছের উপরে ফেলে দিলে কেমন লাগে, ছড়িয়ে পড়ে না দ্রুত? ঠিক স্লাইম মোল্ডস ওরকম দেখতে বা ওরকমই ছড়িয়ে পড়ে, কিন্তু এটা কালারফুল হয়। সেক্ষেত্রে আমরা দেখব স্লাইম মোল্ডসে সেক্ষেত্রে স্লাইম মোল্ডস তোমার বইতে দেওয়া আছে। স্লাইম মোল্ডসে মেনলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওর সেল ওয়ালটা, মানে ওর যে কোষ প্রাচীরটা,
সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ। এবং দ্বিতীয়ত যেটা আমরা পাবো সেটা হচ্ছে ওর যে নিউক্লিয়াসটা সেটাই বারবার বিভাজিত হবে, ঠিক আছে, কিন্তু কোনো রকম সাইটোকাইনেসিস হবে না। আমরা ক্লাস 10-এ এই টার্ম দুটোর সাথে খুবই পরিচিত ছিলাম। সেক্ষেত্রে কি ছিলাম, যে যে বিভাজনে অর্থাৎ যে ডিভিশনে, যে সেল ডিভিশনে বা যে বিভাজনটাতে আমার ক্যারিওকাইনোসিস হচ্ছে, মানে বারবার নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে কিন্তু কোনো রকম সাইটোকাইনোসিস হচ্ছে না, পড়েছিলাম। এই কি কনসেপ্ট ক্লিয়ার আছে মিস বনশ্রী মণ্ডলের এটা ক্লিয়ার নেই, এটা কি হালদারের ক্লিয়ার আছে, সোহানের? আচ্ছা, এটা ক্লিয়ার আছে, ওর ক্লিয়ার নেই, তবু একটু বলে দিই যেহেতু ওর কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার নেই। সেটা হচ্ছে ক্যারিওকাইনোসিস মানে যেখানে নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, তার মানে যদি এই একটা কোষ হয় তাহলে এই কোষে প্রথমে আমার নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হবে, ভাগ হয়ে এই একটা এই একটা, তার মানে এই নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হলো, ঠিক আছে। এই যখন এর ভেতরে কোনো সাইটোপ্লাজমটা ভাগ হবে না, শুধুমাত্র নিউক্লিয়াসটা ভাগ হচ্ছে, তখন তাকে আমরা বলবো ক্যারিওকাইনোসিস। ক্যারি অন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস আর কাইনেসিস কথার অর্থ হচ্ছে ডিভিশন। শুধুমাত্র ভেতরের নিউক্লিয়াসটা দুটো পার্টে ভাগ হয়ে গেল, ক্লিয়ার? এটাকে আমরা বলবো ক্যারিওকাইনোসিস। কিন্তু ওর ভেতরে সাইটোপ্লাজম যদি দুটো ভাগে ভাগ হয়ে যায়, ওর ভেতরে সাইটোপ্লাজম যদি দুটো ভাগে ভাগ হয়ে যায় তখন তাকে আমরা বলবো সাইটোকাইনোসিস। সাইটো মিন্স হচ্ছে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে হচ্ছে বিভাজন বা ডিভিশন। তাহলে যখন নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হলো তাকে আমরা বললাম ক্যারিওকাইনোসিস, যখন ভেতরে সাইটোপ্লাজম দুটো ভাগে ভাগ হলো তখন তাকে আমরা বললাম সাইটোকাইনোসিস। সেক্ষেত্রে এই স্লাইম মোডসের ক্ষেত্রে এই ক্যারিওকাইনোসিস বারবার হচ্ছে কিন্তু কোনো রকম সাইটোকাইনোসিস হচ্ছে না। আর সাইটোকাইনোসিস না হলে একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস অবস্থান করবে, কারণ কি সাইটোপ্লাজম দুটো ভাগে ভাগ না হলে দুটো অফস্প্রিং সেল তৈরি হয় না। ক্লিয়ার হয়েছে? হয়নি না আরেকবার বলবো? ক্লিয়ার? আচ্ছা, সেক্ষেত্রে স্লাইম মোলস কি করছে, স্লাইম মোলস এই ক্যারিওকাইনোসিসকে রিপিট করছে, বারবার বারবার ক্যারিওকাইনোসিস করছে কিন্তু কোনো রকম সাইটোকাইনোসিসকে পাত্তা দিচ্ছে না। ও সাইটোকাইনোসিস এখন আমার দরকার নেই। এই যখন এই ক্যারিওকাইনোসিস গুলো বারবার হচ্ছে তখন এই একটাই কোষের মধ্যে একাধিক মাল্টি নিউক্লিয়েটেড কোষে পরিণত হচ্ছে। মাল্টি নিউক্লিয়েটেড অর্থাৎ বহু নিউক্লিয়াস যুক্ত কোষ, বহু নিউক্লিয়াস যুক্ত কোষ, ইংলিশে যাকে বলা হয় মাল্টি নিউক্লিয়েটেড সেল। ক্লিয়ার? আর কিছু আছে বুঝতে অসুবিধা আছে এইটুখানি? সেক্ষেত্রে এই মাল্টি নিউক্লিয়েটেড সেলকে অর্থাৎ যেখানে ক্যারিওকাইনোসিস বারবার হচ্ছে সেই ধরনের কন্ডিশন যুক্ত কোষকে আমরা বলি প্রাণী কোষ। মেনলি প্রাণী কোষকে আমরা বলি সিনোসাইট। সিনোসাইট, সিনোসাইট, ভি 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 আই, এই টার্মটা, যে একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে আমরা বলি সিনোসাইট বা সিনোসাইটিক সেল। ভিভিআই বোর্ডেও নিটেও নিট। ক্লিয়ার? সেক্ষেত্রে এই একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ অর্থাৎ আমার স্লাইম মোডস, সে যখন জার্মিনেট করতে চায়, টিপসটা দেখি, দেখো এই আমাদের এনসিইআরটিতে এখানে বলা আছে যে এটি পচনশীল উদ্ভিদের কাণ্ড বা পাতার মধ্য দিয়ে চলার সময়
ওইসব পচনশীল বস্তু থেকে জৈব পদার্থ সংগ্রহ করে। আর ইংলিশের জন্য এটা কি বলছে, ডেড বা ডিকে, যে আমাদের যে স্টেমগুলো আছে বা আমাদের যে লিভসগুলো আছে সেগুলো যখন ডেড হয়ে যাচ্ছে তখন এদের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, গো থ্রু হচ্ছে, তখনই ওর নিউট্রিশনগুলো সেখান থেকে একদম অ্যাবজর্ব করে নিচ্ছে। ক্লিয়ার? এটা একটা গেল। তাছাড়া এরা যখন অনুকূল পরিবেশ পায় তখন তো এরা জার্মিনেট করবেই। জার্মিনেট করবে তখন কি করে? জার্মিনেট করা মানে হচ্ছে এরা আবার সন্তান তৈরি করবে। সেক্ষেত্রে কিভাবে সন্তান তৈরি করবে? এরা প্রথমে বলি এই কন্ডিশনগুলো কে বলা হয় প্লাজমোডিয়াম কন্ডিশন। প্লাজমোডিয়াম দলবদ্ধ স্লাইম মোল্ডসকে বলা হয় প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার যে প্লাজমোডিয়াম তার সাথে কিন্তু সেম নয়, ঠিক আছে? স্লাইম মোল্ডস। সেক্ষেত্রে এই আলাদা আলাদা করে ভাগগুলো কি এনসিইআরটি ইংলিশটাতে আছে? বনশ্রী, আলাদা করে এনসিইআরটি ইংলিশে নেই? হতেই পারে না, হতে পারে না। কি বলছি, কি বই কিনেছে আমি জানি না, দেখি তো বইটা একটু, টেক্সট বইটা। এটা হবে না, টেক্সট বইটা আমি একটু দেখি। देखी टेक्स्ट बुक कहा गया उसे ढूंढो। কি করে এনসিইআরটি ইংলিশে না থাকতে পারে? ইংলিশের একটা কপি ভার্সন দেখি, বইটা বন্ধ কর, ক্লোজ কর। হ্যাঁ, এটাতে নেই, এটাতে না থাকতে পারে কি করে? কি করে এটাতে না থাকতে পারে? এটার এই পোর্শনটা তুলে আমাকে পাঠাস তো টেক্সট বইয়ের, আমি দেখবো যে কি অ্যাকচুয়ালি তুই বুঝতে পারছিস না বা কি ওই জায়গাটাতে নেই। ঠিক আছে, আমাকে তুলে পাঠা। আচ্ছা, তাহলে আমি এখনো পর্যন্ত যতগুলো বলে দিয়েছি কোনটা ইম্পর্টেন্ট কোনটা কি সেগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা যখন একে জার্মিনেট করাবো, জার্মিনেট মানে হচ্ছে এ যখন নিজেকে ক্ষয়প্রাপ্ত মনে করবে, আবার আমার মানে এমন একটা পরিস্থিতি, তার আগে একটু বলে নিই যে অনুকূল মানে যখন ফেভারেবল একটা কন্ডিশন আমার পক্ষে, তখন যেভাবে বংশ বিস্তার করবে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম মোডে ও নিজেকে রাখবে। কিন্তু যখন প্রতিকূল মুডটা আসবে, মানে হচ্ছে যেখানে আনফেভারেবল একটা কন্ডিশন, যেখানে এনভায়রনমেন্ট আমার ফেভারে নেই, অর্থাৎ প্রতিকূল পরিবেশ যখন আসবে, তখন কি করবে? স্লাইম মোল্ডসগুলো রেণু তৈরি করবে। কেমন রেণু? দেখা যাচ্ছে ভেতরে এরকম রেণু তৈরি করছে বা এর বাইরেও রেণু তৈরি করতে পারে। এরকম গঠন, এর মধ্যে অসংখ্য রেণু তৈরি হবে। ঠিক আছে, এরকম রেণু, এই রেণুগুলোতে থেকেই ও জার্মিনেট করবে। জার্মিনেট করবে কি? প্রথমে একবার মিওসিস হবে, মিওসিস হয়ে ও এন করে ফেলবে। কারণ কি? ওর ভেতরে যা নিউক্লিয়াস সবাই ছিল ডিপ্লয়েড, অর্থাৎ 2n। কিন্তু যখন আনফেভারেবল কন্ডিশন, তখন ও ভেতরে এরকম গঠন করবে। এটাকে বলা হয় ফ্রুট বডি, বাংলাতে যাকে বলা হয় ফল দেহ। এরকম ফল দেহগুলো তৈরি করবে বা ফ্রুট বডিগুলো তৈরি করবে, যার ভেতরে রেণু থাকবে। এই রেণুগুলো একবার মিওসিস কন্ডিশনে যাবে, মিওসিস কন্ডিশনে গিয়ে
এই যে ডিপ্লয়েড সেটা হ্যাপ্লয়েডে পরিণত হবে, অর্থাৎ ক্রোমোজোমের যে সংখ্যা মানে নিউক্লিয়াসে যে ক্রোমোজোম নাম্বার সেটা অর্ধেক পরিণত হবে, অর্ধেক পরিণত হয়ে সেরকম এন 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 কন্ডিশনে পড়ে থাকলো। যখন জার্মিনেট করার সময় হলো তখন এই এন সংখ্যাগুলো মিলে আবার নতুনভাবে ও 2n এ পরিণত হলো। এবার 2n এ যখন পরিণত হলো ঠিক আবার ও এমনটাই ব্যবহার করবে, মানে প্রথম যে স্লাইম মোডটা আমরা দেখেছিলাম সেরকম স্লাইম মোডের মতোই আচরণ করবে। এইভাবে ও বংশ বিস্তার করবে। এবং এখানে বলা আছে প্রতিকূল পরিবেশে এই প্লাজমোডিয়ামগুলোই ডিভিশন হবে, এই প্লাজমোডিয়ামগুলোই ডিভিশন হচ্ছে, ডিভিশন হয়ে ও শীর্ষভাগে রেণু বহন করে, যেটা শীর্ষভাগে রেণু বহন করে এইদিকে হালদার টেক্সট বইয়ের দিকে, শীর্ষভাগে রেণু বহন করে মানে হচ্ছে এরকম কথা বলেছে, এই ফ্রুট বডি বা ফল দেহর কথা বলা হয়েছে, ঠিক আছে। এই এবং প্রতিরোধে বলেছে এই অবস্থায় রেণুগুলি খুবই প্রতিরোধক্ষম এবং বহু বছর ধরে এই অন্তত প্রতিকূল অত্যন্ত প্রতিকূল পরিবেশে, তার মানে এক্সট্রিম ইংলিশে যাকে বলা এক্সট্রিম আনফেভারেবল কন্ডিশনে ও এই অবস্থাতে ও যদি মনে করে জার্মিনেট করবে সেটা পরের কথা, আমি 1 কোটি 2 কোটি বছর পরেও আমি জার্মিনেট করতে পারি, অর্থাৎ আমি সন্তান তৈরি করতে পারি, মানে যতক্ষণ আমার ফেভারেবল কন্ডিশনটা না আসছে সেটা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 1 কোটি বছরও হতে পারে। কিন্তু যদি আমার ফেভারেবল কন্ডিশন মানে আনফেভারেবল কন্ডিশন লেন্দি যদি হয় তাহলে আমি কি করব, এরকম যে রেণু গঠন করে আমি কোটি কোটি বছরও রেখে দিতে পারি, ঠিক আছে। মানে আমার কথা হচ্ছে দুটো কন্ডিশন, একটা হচ্ছে ফেভারেবল কন্ডিশন, একটা আনফেভারেবল কন্ডিশন, অর্থাৎ একটা প্রতিকূল পরিবেশ আর এই একটা অনুকূল পরিবেশ, একটা প্রতিকূল পরিবেশ। অনুকূল পরিবেশে আচ্ছা ঠিক আছে এরকম গঠন করলাম, ফ্রুট বডি গঠন করলাম, মিওসিস করলাম, ডিভিশন করলাম, আবার আমি স্লাইম মোডে পরিণত করলাম। কি এটা কখন, যখন আমার বাইরের এনভায়রনমেন্টটা আমার অনুকূলে আছে, কিন্তু দেখা যাচ্ছে আমার সন্তান এই পরিবেশে এসে বেঁচে থাকবে না, যেমন করোনার সময় বেশি বাচ্চা হচ্ছিল যদিও ওটা বাদ, সেক্ষেত্রে এই ধরো একটা আনফেভারেবল কন্ডিশন, যে কন্ডিশনটা আমার বাচ্চার জন্য আমার সন্তানের জন্য উপযুক্ত নয়, তখন এই ফ্রুট বডি কোটি কোটি বছর ভাবে এরকমই থাকতে পারে। তার মানে এটাকে ভাঙা অত সহজ হবে না যদি সেটা আনফেভারেবল কন্ডিশনটা লেন্দি চলে। ক্লিয়ার? আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখেছি রেণুগুলো বায়ুর প্রবাহের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে, মানে এরা যখন ছড়িয়ে পড়ে তখন একটা বায়ু হাওয়া চলে, সেই হাওয়ার মধ্যে দিয়ে ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। প্রোটোজোয়ানকে আমরা প্রোটোজোয়ান্স, ঠিক আছে, প্রোটোজোয়ানকে ভাগ করো, কতগুলো ভাগে ভাগ করা যাচ্ছে? প্রোটোজোয়ানকে আমরা প্রথমে অ্যামিবয়েড প্রোটোজোয়ান, অ্যামিবয়েডস প্রোটোজোয়ান্স, আর একটা পার্টে আমরা পাচ্ছি ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান, আর একটা পার্টে আমরা পাচ্ছি সিলিয়েটেড প্রোটোজোয়ান, আর একটা পার্টে আমরা পাচ্ছি স্পোরোজোয়ান। সেক্ষেত্রে অ্যামিবয়েডস প্রোটোজোয়ান যেখানে আমরা পাচ্ছি সেখানে বোঝা যাচ্ছে এরা অ্যামিবার মতো গমন করবে। অ্যামিবার মতো গমন করবে কি করে? এমন আর যেমন সিউডোপোডিয়ামে ধরো আমি এই দিকে এগোবো, তাহলে আমার এর ভেতরে যে সাইটোপ্লাজমগুলো সেগুলো আমি ঠেলে ঠেলে এই দিকে সরিয়ে দেব, সরিয়ে দিলে আমার এখানে যে পথটা তৈরি হবে একে বলা হয় সিউডোপোডিয়া, অর্থাৎ বাংলাতে যাকে বলা হয় ক্ষণপদ। ক্ষণপদ পড়েছি তো, কোথায় গেল সে ভদ্রলোক, কোথায় গেল?
ভদ্রলোক, ক্ষণপদ পড়েছি, অ্যামিবার ক্ষণপদ। তাহলে ওই অ্যামিবার ক্ষণপদের মতোই এই প্রোটোজোয়ানগুলো এভাবেই নড়াচড়া করে, এভাবেই মুভ করে, তাই এই প্রোটোজোয়ানকে বলা হয় অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। ঠিক আছে, অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। দেন আমরা যেগুলো বলছি এরা কিন্তু এই অ্যামিবয়েড প্রোটোজোয়ানগুলোকে তাহলে আমরা কোথায় পাবো? আমরা তাহলে ফ্রেশ ওয়াটারে পাবো, অর্থাৎ সাধু জলে পাবো, সাধু জলে। ঠিক আছে, মেনলি ওরা অ্যাকোয়াটিক অর্থাৎ জলজ, এখানে পাবো। আর এখানে তো বললাম সিউডোপোডিয়া প্রেজেন্ট আছে, VVVI এই পয়েন্টটা। যদি সিউডোপোডিয়া প্রেজেন্ট থাকে বা ওরা চলাফেরার জন্য ক্ষণপদকে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে এবার আমরা যাব হচ্ছে ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান। ফ্লাজেলেটেড প্রোটোজোয়ানের মধ্যে আমরা মেনলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা ফ্লাজেলাটা প্রেজেন্ট পাচ্ছি উপরে। ফ্লাজেলা প্রেজেন্ট পাচ্ছি। এরা স্বাধীনজীবী বা পরজীবী, মানে এরা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারবে। ফ্রিলি মুভ করার প্রধান কারণ হচ্ছে এদের মধ্যে ফ্লাজেলা প্রেজেন্ট থাকে। এটা শুক্রাণু এঁকে ফেললাম, শুক্রাণু না, আমি এটার জন্য এটা মানে এঁকে ফেললাম, সেটা হচ্ছে এর যে ফ্লাজেলা, এই যে ফ্লাজেলা যার জন্য শুক্রাণু মুভ করতে পারে, ঠিক এরকমই একটা ফ্লাজেলা প্রেজেন্ট থাকে ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান্সে। ঠিক আছে, ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান্সে। সেই ক্ষেত্রে ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান, এটা মাথায় রাখবে, আমাদের ক্ষেত্রে ফ্লাজেলেটেড প্রোটোজোয়ানগুলো ডিজিজ তৈরি করতে পারে কিছু কিছু, অর্থাৎ রোগ তৈরি করতে পারে। আমার মনে আছে আমার প্রচন্ড ঘুম পায়, স্লিপিং সিকনেস, স্লিপিং সিকনেস। ঠিক আছে, অর্থাৎ ঘুম রোগ। ঠিক আছে, ঘুম রোগ তৈরি করতে পারে এই প্রোটোজোয়ানগুলো। নাম কি? উদাহরণ ট্রাইপ্যানোসোমা। উদাহরণ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবে ট্রাইপ্যানোসোমা। ট্রাইপ্যানোসোমা। সেক্ষেত্রে এই ভেক্টর, তাহলে আমরা কি বললাম? এই প্রোটোজোয়ানগুলো ঘুম পাচ্ছে, ঘুমের থেকে ওঠো দুজনেই। সেক্ষেত্রে এই প্রোটোজোয়ানগুলো, ঠিক আছে, এই প্রোটোজোয়ানগুলো আমাদের শরীরে ঘুম রোগ তৈরি করে, স্লিপিং সিকনেস। সেই প্রোটোজোয়ানগুলোর নাম বা প্রোটোজোয়ানটার নাম মেনলি ট্রাইপ্যানোসোমা। তাই ট্রাইপ্যানোসোমা যার মধ্য দিয়ে আমাদের শরীরে এসে পৌঁছায় তাদেরকে বলা হয় ভেক্টর, অর্থাৎ বাংলাতে যাকে বলা হয় বাহক। মানে এই ট্রাইপ্যানোসোমা সরাসরি আমাদের শরীরে আসতে পারে না। এটা ফ্ল্যাট ধরনের মাছি আছে যাকে বলে সি ফ্লাই। ভেক্টরের নাম হচ্ছে সি ফ্লাই। এই সি ফ্লাই বা মাছির শরীরের মধ্যে এই ট্রাইপ্যানোসোমাটা বাসা বাঁধে। ওই ট্রাইপ্যানোসোমা যখন আমাদের শরীরে মানে যখন ওই মাছি আমাদের শরীরের সংস্পর্শে আসে বা আমাদের কামড়ায়, তখন ওই প্রোটোজোয়ানগুলো আমাদের মধ্যে চলে যায়, অর্থাৎ ট্রাইপ্যানোসোমা আমাদের মধ্যে চলে যায়, আমাদের তখন একটা ঘুম 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 ঘুম। ক্লিয়ার? তার মানে তুমি যদি 7 ঘন্টা ঘুমাও, তার মানে তুমি ভেবো না যে তোমার আবার মানে স্লিপিং সিকনেস হচ্ছে, ট্রাইপ্যানোসোমাতে অ্যাটাক করেছে। 7 থেকে 8 ঘন্টা একটা ন্যাচারাল ঘুম। বুঝেছো? ও বলছে আমাকে ঘুমাতে দেয় না মা, আমাকে 3 ঘন্টা ঘুমাতে দেয় না, তাই তো? তাই ভাবছো মায়ের দিকে তাকিয়ে? তাই ভাবছি না। তাহলে আমরা এই পর্যন্ত ফ্লাজেলা, তাহলে ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান শেষ করলাম। এইবার আমরা হচ্ছে সিলিয়াতে আমরা ফ্লাজেলা কি হয়, ফ্লাজেলাটা অ্যাকচুয়ালি অনেক মোটা এবং সংখ্যায় কম থাকে। ফ্লাজেলা মোটা হয়, সংখ্যায় কম থাকে, কিন্তু সিলিয়া যেটা
এই, তার মানে ছোট ছোট হবে, সরু সরু সুতোর মতো হবে এবং অসংখ্য থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে এই সিলিয়াগুলোর সাহায্যে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ফ্লাজেলার সাহায্যে যেমন এই প্রোটোজোয়ানগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তেমনি এই সিলিয়াগুলোর সাহায্যেও এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। সেক্ষেত্রে এটা হচ্ছে বড় নৌকার দ্বার আর এটা হচ্ছে ছোট 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 নৌকার দ্বার। একই ব্যাপার, একই কাজ করে, শুধু এটা হচ্ছে মোটা আর এটা হচ্ছে অনেক সরু, থিকনেস, এটা হচ্ছে থিক আর এটা হচ্ছে থিন। বোঝা গেছে? এটা হচ্ছে এই ফ্লাজেলাগুলো অনেক থিক অর্থাৎ মোটা, আর এই সিলিয়াগুলো অনেক হচ্ছে পাতলা বা থিন। কিন্তু সবারই ফাংশন এক, সবাই মুভমেন্টে হেল্প করে অর্থাৎ নড়াচড়াতে হেল্প করে। বোঝা গেছে? সেক্ষেত্রে এই যে সিলিয়েটেড ফ্লাজেলা অর্থাৎ আমাদের যে উদাহরণগুলো আছে, এটার উদাহরণে সিলিয়েটেড ফ্লাজেলার এই প্রোটোজোয়ানের উদাহরণ হচ্ছে প্যারামেসিয়াম আছে, প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম। সেক্ষেত্রে প্যারামেসিয়াম মুভ করে এই সিলিয়া দ্বারা, খুব ভালো কথা, কিন্তু ওর তো খাওয়াও লাগবে, খেতেও তো হবে, তাই না? সে খাবে কি দিয়ে? ওর যে গাল হা করে রয়েছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে, এই জায়গাটাকে বলা হয় গ্লিট, ঠিক আছে, গ্লিটেড বা গ্লুটেড, গ্লুটেড, গ্লুট, এই যে কি হয় এটা উচ্চারণটা? গ্লিটেড বা গ্লুটেড, গ্লুটেড, GUEET, ঠিক আছে। শুনতে পাচ্ছি না, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো। বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত সিলিয়েটেড পর্যন্ত? ডাউট নেই তো কোনো? সিম্পল সিম্পল পড়া, খুব অল্পভাবে আমি পড়িয়েছি, অর্থাৎ এই টার্মটা যেখানে যতটুকু টার্ম লিখছি এখানে অতটুকু টার্ম পড়লেই মুখস্থ করলেই হবে। এবং আজকে লাস্ট আর 2 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে, সেটা লাস্ট, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্পোরোজোয়ান। স্পোরোজোয়ানটা হচ্ছে লাস্ট। স্পোরোজোয়ান হচ্ছে কি? এই যে গোষ্ঠীর যে এদের জীবনচক্রে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে রেণু সদৃশ্য দেখা যায়, মানে এদেরও স্পোর গঠন হয়। স্পোরোজোয়ার নাম শুনলেই বোঝা যাচ্ছে এদের স্পোর, এদের বডিতে স্পোর গঠন হবে, ঠিক আছে। যেমন প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম আমাদের শরীরে ম্যালেরিয়া তৈরি করে। এক্সাম্পল কি বলবো? প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম আমাদের শরীরে ম্যালেরিয়া ডিজিজের জন্য দায়ী, ম্যালেরিয়া ডিজিজের জন্য দায়ী প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের যদি আবার ভ্যারিয়েশন আছে, যেমন প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, ঠিক আছে, প্লাজমোডিয়াম ম্যালেরি। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্লাজমোডিয়াম যদি আমাদের অ্যাটাক করে তাহলে আমাদের আবার ম্যালেরিয়ার জ্বর যে ফিভারটা আসে তার আবার ধরন চেঞ্জ হয়, ঠিক আছে। সব থেকে খারাপ হয় হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যদি আমাদের অ্যাটাক করে। কোনো ম্যালেরিয়া রোগে জ্বর আসে 24 ঘন্টা অন্তর, কোনো ম্যালেরিয়া রোগে আসে 48 ঘন্টা অন্তর, কোনো ম্যালেরিয়া রোগে আসে হচ্ছে 72 ঘন্টার অন্তর জ্বর। সেক্ষেত্রে কোন বিভিন্ন ধরনের, মানে এই স্পোরোজোয়ান বা প্লাজমোডিয়ামের যে টাইপস আছে, কোন টাইপসটা আমাকে অ্যাটাক করেছে তার উপরে নির্ভর করে আমার জ্বরের পার্থক্য হয়। ক্লিয়ার? সেক্ষেত্রে অতটা ডিটেলসে যাব না, ম্যালেরিয়ার লাইফ সাইকেল আমাদের আলাদা করে পড়তে হবে, সেক্ষেত্রে তখন আমি ডিটেলসে পড়ব। শুধু মাথায় রাখো যে যে প্লাজমোডিয়াম যা আমাদের শরীরে ম্যালেরিয়া তৈরি করছে, VBI বোর্ড এক্সামের জন্য কি, যে আমাদের শরীরে ম্যালেরিয়ার জন্য দায়ী কে? প্রোটিস্টা। কোন প্রোটিস্টা? প্লাজমোডিয়াম, ঠিক আছে। সেক্ষেত্রে এরা স্পোর তৈরি করতে পারে। এরাও এই যে সিনোসাইট দেখছিলাম না, যে অসংখ্য ক্যারিওকাইনোসিসের মতো, সেক্ষেত্রে ওরাও এরকম কোষের ভেতরে ক্যারিওকাইনোসিস করে, এরকম কাস্তে আকৃতি ধারণ করে থাকে। এরা কাস্তে আকৃতি ধারণ করে কখন? যখন এরা মশার শরীর, মশার লালা গ্রন্থিতে প্রেজেন্ট থাকে
তখন তারপর যখন আমাদের মানুষের শরীরে প্রবেশ করে তখন ওটা এই পর্দাটাকে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। যখন এই পর্দা ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে তখন আমাদের একটা কাঁপুনি দিয়ে জ্বর আসে। ওই জন্য ম্যালেরিয়া রোগের যে সিমটম সেটা বলা থাকে হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসার যে ব্যাপারটা সেটা। ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়লো, ওকে ওঠাও, ওকে কেউ একটু ওঠাও, ও ঘুমিয়ে পড়েছে, আর 2 মিনিট সহ্য করা যাচ্ছে না, সেক্ষেত্রে তাহলে অত কিছু আমি এখন যাব না। স্পোরোজোয়ানের মধ্যে আমি শুধু এটুকুনি জানবো, সেটা হচ্ছে এরা রেণু গঠন করতে পারে, এবং স্পোরোজোয়ানের এক্সাম্পল হিসাবে আমরা জানবো প্লাজমোডিয়াম, যেটা মানুষের শরীরে ম্যালেরিয়া তৈরি করে। তাহলে আমাদের প্রোটিস্টা কিংডমটা এখানেই শেষ। এটা নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়ারি আছে? যদি কোয়ারি থাকে তাহলে আমরা আলাদা করে সেশন করে এটাকে কমপ্লিট করব। ক্লিয়ার?